ভয়েস অফ মৌসুম, অদৃশ্যের রহস্য। এই বাড়িটা নাকি জিন থাকে, বাড়ির পাশে পুকুরটাতেও নাকি কেউ মাছ ধরতে পারে না। আমার মুখে কথাটা শুনে বন্ধু নাহিদ বলল, আমরা এ যুগের ছেলে বুঝলি, আমাদের বাপদাদারা যা বলেছে সেটা মিথ্যাও হতে পারে। তুই কি দেখেছিস কখনো? আমি বললাম, না আমি তো দেখিনি, কিন্তু অনেকেই তো বলে। জান্নাত বলল, অনেকে বলে বললেই কি বিশ্বাস করতে হবে? আমরা না দেখলে বিশ্বাস করব না। জিন পরি কি মানুষের মতো চলাফেরা করে যে দেখতে পাবি? তাহলে যেভাবে দেখা যায় সেভাবে দেখব। মানে কি বলতে চাস? জান্নাত বলল, আরে বলদ, ও বুঝাতে চায় আমরা নিজের চোখে জিন দেখব, ওই বাড়িতে যাব জিন দেখার জন্য। এই কি বলিস? পাগল হলি নাকি দুজনেই? যদি সত্যি সত্যি জিন থাকে তো তখন কি হবে শুনি? কি আর হবে, জিনকে দেখে বাড়িতে চলে আসবো। বাবা, জিনকে দেখে বাড়িতে চলে আসবো? জিনটা তোকে এমনি এমনি ছেড়ে দিবে তাই না? আমাদের দেখতেই পাবে না। আমরা আজ রাতে লুকিয়ে লুকিয়ে ওই বাড়িটা ঢুকে এক কোণে বসে থাকবো। জান্নাত বলল, আইডিয়াটা ঠিক, হ্যাঁ হ্যাঁ এটা করা যায়, আমি রাজি। তোরা রাজি হলে তো হবে না। আমি রাজি না, আমার ভয় করে। তুই কি মেয়ে নাকি রে, বলদের মতো কথা বলিস? যা বলি তাই শোন। আজ রাতে আমরা যাব সেই বাড়িটায়, সেখানে গিয়ে দেখবো আসলে বাড়িতে বা বাড়ির সাথে পুকুরটায় কোনো সমস্যা আছে কিনা। কোনো কিন্তু না, যেতে হবে। ঠিক আছে যাব, গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে দেখিস, তোদের খবর আছে। কথাটা বলে যে যার বাড়িতে চলে গেলাম। আমরা যে বাড়ি নিয়ে কথা বলছি এটাকে গ্রামের সবাই ভূতুরে বাড়ি নামে চেনে। বাড়িটায় কেউ থাকে না, তাও অনেক বছর হয়। বাড়ির পাশে একটা পুকুর, সেই পুকুরে কেউ গোসল করতে নামে না, এমনকি মাছও ধরে না। আমাদের গ্রামটা অন্য সব গ্রামের মতো না। আমাদের গ্রামকে বলতে পারেন অজপাড়া গ্রাম। অন্য সব গ্রামের মতো আমাদের গ্রামের সবাই এতটা সুবিধা পায় না, কারণ আমাদের গ্রামের চারিদিকে নদী। আমাদের হাট বাজার, চিকিৎসা বা কোনো কিছু কেনাকাটা করার জন্য যেতে হয় নৌকা করে নদীর ওই পারে। যাই হোক, গল্পে ফিরি। নাহিদ, জান্নাত ও আমি তিনজনই ভালো বন্ধু। ওদের কথা মতো আজ রাতে যেতে হবে ওই বাড়িতে। জানি না সেখানে গিয়ে কি হবে, জানি না জিন দেখতে পারবো কিনা। ওদেরকে দেয়া কথা মতো সন্ধ্যার পর রেডি ছিলাম। সন্ধ্যার ঠিক একটু পর নাহিদ আমার বাড়িতে আসে আর পেছনের জানালা দিয়ে আমাকে ডাক দিয়ে বলে, নিশাত আমরা চলে আসছি, আয় আয় বাহিরে আয়। নাহিদের ডাকে আমি বাহিরে এসে ওকে বললাম, কিরে তোরা এত তাড়াতাড়ি আসলি? তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আসবো, চল আয়। কথাটা বলে নাহিদ ও জান্নাত সামনের দিকে হাঁটতে লাগলেন, আমি ওদের পেছনে পেছনে। এভাবে বেশ কিছুক্ষণ হাঁটার পর আমরা চলে যাই সেই বাড়িতে। বাবা, বাড়িটা কি ভয়ঙ্কর, অদ্ভুত রকম দেখতে, গা শিউরে উঠছে। সেখানে যাবার পর নাহিদ বলল, নিশাত তুই এদিকটা দেখ, আমরা অন্য দিকটা দেখি, কোনো কিছুর আওয়াজ পেলে আমাদের ডাক দিবি। কথাটা বলে ওরা অন্য দিকে চলে গেল। এদিকে আমি একা একা একদিকে খুব ভয় করছে। চোখের সামনে কিছু না দেখলেও অনুভব করতে পারছি এখানে কিছুর উপস্থিতি আছে, জায়গাটা ভালো না। এই ভেবে নাহিদকে ডাক দিলাম। ওকে ডাক দিয়ে বললাম, নাহিদ, জান্নাত তোরা কোন দিকে? চলে আয়, বাড়িতে চলে যাব। কিন্তু আমার ডাকে ওরা কোনো সাড়া না দেওয়ায় আমি ওদের খুঁজতে থাকি। অনেক খোঁজাখুঁজি করে ওদেরকে না পেয়ে যখন বাড়িতে আসতে যাব তখনই পিছনে ফিসফিস করে কে জানি আওয়াজ করলো। আওয়াজটা পেয়ে পেছনে ঘুরে তাকাতেই যা দেখলাম সেটা দেখার আশা করিনি। আমি দেখলাম খুব ভয়ঙ্কর একটা অবয়ব। ভয়ঙ্কর রকমের অবয়বটাকে দেখে প্রচণ্ড এক চিৎকার দিয়ে বাড়ির দিকে দৌড়াতে লাগলাম। পেছনে না তাকিয়ে এক প্রকার দৌড়ে চলে আসলাম বাড়িতে। বাড়িতে আসার পর আমি আবারও চমকে গেলাম, কারণ বাড়িতে এসে দেখি নাহিদ ও জান্নাত আমার বাড়িতে আমার রুমে বসে আছে। এটা কিভাবে সম্ভব? ওরা আমার বাড়িতে থাকলে তাহলে ওই ভুতুরে বাড়িতে কে? ওরা তাহলে কে? কিরে তোরা আমাকে রেখে ওভাবে পালিয়ে আসছিস কেন? আমার কথা নাহিদ আমার দিকে তাকিয়ে বলল, কোথা থেকে পালিয়ে আসলাম, কি বলিস এসব? দেখ ভাই, মজা করিস না। তোদের বিবেক কিভাবে হলো আমাকে ওই ভুতুরে বাড়িতে রেখে চলে আসিস? জানিস আমি কতটা ভয় পেয়েছি? ভয়ঙ্কর একটা জিন দেখেছি ওখানে। আমার কথা নাহিদ বলল, ভাই বিশ্বাস কর, আমরা কিচ্ছু জানি না। তুই কি বলছিস? আমাদের সাথে মজা করছিস নাকি? জানি না, আমরা তোর বাড়িতে এসে দেখি তুই নেই, তাই তোর রুমে বসে আছি। জান্নাত বলল, হ্যাঁ নিশাত, ও সত্যি বলেছে। আমরা তোকে বলেছিলাম না রাতে তিনজনে মিলে যাব ভুতুরে বাড়িতে, সেজন্য আমরা দুজনেই তোর বাড়িতে এসে দেখি তুই নেই। আমরা কোথাও যাইনি। তোর বিশ্বাস না হলে তোর মাকে জিজ্ঞেস কর। নাহিদ ও জান্নাতের কথা আমি যেন আকাশ থেকে পড়লাম। এরা যদি আমাকে ডাক দিয়ে সেখানে না যায় তাহলে ওরা কে ছিল? আমাকে এত চিন্তিত দেখে নাহিদ ও জান্নাত পুরো ঘটনা শুনতে চাইলে আমি পুরো ঘটনাটা ওদের খুলে বলি। আমার মুখে কথাটা শুনে ওরা দুজনেই অবাক হয়ে আমাকে বলল, এটা কিভাবে সম্ভব? আমরা তো তোকে ডাকিনি। আচ্ছা নিশাত, তুই মনে হয় ভয় পেয়েছিস, তুই বরং ঘুমা, ভুতুরে বাড়িতে যাওয়া ক্যান্সেল, তুই ঘুমা। কথাটা বলে ওরা দুজনেই বাড়িতে চলে গেল। ওরা চলে যাবার পর ভয়ে আমার ঘুম আসছিল না, রুমে লাইট জ্বালিয়ে ঘুমিয়েছি। এই ঘটনার পরের দিন বিকেলবেলা নাহিদ আমাকে ফোন করে দেখা করতে বললেন। ওর কথায় দেখা হতে ও বলল, কিরে শরীর ঠিক আছে তো? তুই ভালো আছিস? আমি বললাম,
আলহামদুলিল্লাহ ভালো আছি, ভয়ে ঘুম আসেনি, পরে লাইট জ্বালিয়ে ঘুমিয়েছি। নাহিদ বলল, আরে ভয়ের কিছু নেই, ওগুলো তোর মনের ভয়। আজ আমাদের সাথে গেলে সব ভয় কেটে যাবে। মানে কোথায় গেলে? কেন, ভূতের বাড়িতে? না না, মাথা খারাপ নাকি? কাল রাতে যা ঘটলো, আমি আর ওই বাড়িতে যাব না ভাই, তোরা যা। যাব না বললে হয় নাকি? আজ আমরা থাকবো তোর সাথে, আর আজ ভয়ের কিছু নেই, কারণ আমরা যাব এখনই, গিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে থাকবো। তারপর দেখবো ওই বাড়িতে বা বাড়ির পাশে পুকুরে কোনো জিন দেখা যায় কিনা। না না, কালও তোমাদের মতো কেউ আমাকে ডেকে নিয়ে গিয়েছিল, পরে গিয়ে দেখে ওখানে আমি একা। আরে বোকা, কাল কি হয়েছে না হলে ভুলে যা, আমরা তোর বন্ধু, দেখ তোর চোখের সামনে। এমন কথা বলিস না তো। বেলা শেষ হতে চলল, একটু পর সন্ধ্যা হবে, চল এখনই বেরিয়ে পড়বো, চল। কথাটা বলে আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আমার হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আমি কোনো উপায় না পেয়ে চলতে লাগলাম ওদের সাথে। সন্ধ্যা হতে একটু বাকি, আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সেই বাড়ির কাছে। সেই বাড়িটার কাছে গিয়ে ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে রইলাম। ঝোপের আড়ালে বসে অপেক্ষা করছি কখন রাত হবে আর কখন জিন দেখতে পারবো। বসে বসে অপেক্ষা করছি। এদিকে নাহিদ ও জান্নাত পাশাপাশি বসে প্রেম করছে। ওদের এই অবস্থা দেখে বললাম, এই এই, এখানে কি প্রেম করার জায়গা নাকি? তোরা না বন্ধু, বন্ধু হয়ে বন্ধুর সাথে প্রেম করিস, লজ্জা লাগে না? না লাগে না, তুই ছাড়া কেউ তো জানে না আমরা একে অপরকে ভালোবাসি। জান্নাত বলল, নিশাত তুই কিন্তু ভুল বললি, নাহিদ শুধু আমার বন্ধু না, চাচাতো ভাইও হয় কিন্তু। ওই চুপ, দূরে বস, ওর থেকে দূরে বস বলছি। আরে চিৎকার করিস না, সন্ধ্যা হয়ে আসছে, চুপ করে বসে থাক। নাহিদের কথায় আর কথা না বাড়িয়ে বসে রইলাম। এদিকে আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর রাত নামল। রাত নামতেই আমি নাহিদ ও জান্নাত দেখলাম ভুতুরে বাড়ির পাশে যে পুকুরটা, সেই পুকুরের মাঝখানে হঠাৎ করে একটা অবয়ব ভেসে উঠল। অবয়বটার হাতে একটা কলসের মতো কি জানি, যেটা থেকে আলো বের হচ্ছে। আমরা দেখলাম সেই অবয়বটা আস্তে আস্তে উঠে আসছে উপরে। এদিকে আরেকটা ভয়ঙ্কর ঘটনা দেখলাম। আমরা দেখলাম ভুতুরে বাড়িতে থেকে আরেকটা লম্বা আকারের অবয়ব পুকুর থেকে উঠে আসা সেই অবয়বটার দিকে যাচ্ছে। ওই অবয়বের কাছে গিয়ে হাতে থাকা কলসটা দুজনে ধরে আবারও ভুতুরে বাড়ির দিকে যেতে লাগলেন। এই দৃশ্য দেখে এদিকে নাহিদ বলল, ভয় পাইছি, তোরা মনে হয় বুঝিসনি, কিন্তু আমি ঠিক বুঝতে পেরেছি, ওরা দুজন জিন। আর ওদের হাতে যে কলসটা দেখেছিস, যেটা থেকে আলো বের হচ্ছে, ওগুলো সব সোনার মোহর, সোনার মোহর ভর্তি কলস। আজকে ওদের কাছ থেকে নিয়েই ছাড়বো, এটাই সুযোগ। আমি বললাম, এই কি বলিস, চুপ করে থাক, ওরা জানতে পারলে মেরে ফেলবে, মনে রাখিস ওরা মানুষ না, ওরা জিন। নাহিদ বলল, সবসময় জিনের শক্তি থাকে না, তোরা এখানে থাক, দেখ আমি কি করি। কথাটা বলে আমার কথার অবাধ্য হয়ে নাহিদ এক প্রকার দৌড়ে চলে গেলেন সেই অবয়ব দুটার কাছে। নাহিদ অবয়ব দুটার কাছে যেতে আমরা ঝোপের আড়াল থেকে দেখলাম নাহিদ চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। এরপর আমি ও জান্নাত ঝোপের আড়াল থেকে দৌড় দিয়ে বের হই। আমাদের বেরোতে দেখে সেই অবয়ব দুটো বাতাসে মিলে যায়। অবয়ব দুটো চলে যাবার পর আমি ও জান্নাত নাহিদকে ধরাধরি করে বাড়িতে নিয়ে আসলাম। বাড়িতে নিয়ে আসার পর সেই রাতে আর বিষয়টা কাউকে বলিনি। সে রাতে নাহিদের জ্ঞানও ফেরেনি। পরের দিন নাহিদ জ্ঞান ফেরে। ওর জ্ঞান ফেরার পর শরীরে আসে ভীষণ জ্বর। আমরা তিনজনই ভুতুরে বাড়ির কাছে গেছি, তাও রাতের বেলা। এই বিষয়টা গোপন রাখতে চাইলেও নাহিদের জন্য সেটা গোপন রাখতে পারলাম না। নাহিদের অনেক জ্বর, ওর মা বাবাকে কি উত্তর দেব, অনেক কিছু মিথ্যা বলেও লুকাতে পারিনি। নাহিদের শরীর খারাপ হওয়ায় ওর মা বাবাকে সব ঘটনা খুলে বলি। নাহিদের মা বাবাকে বলার পর এই কথা, এক কথা দুই কথায় কথাটা আস্তে আস্তে ছড়িয়ে যায় গ্রামের সবার মাঝে। সবাই ঘটনাটা জেনে যায়। গ্রামের সবাই কথাটা জানার পর 2 দিন পর নাহিদ একটু সুস্থ হলে নাহিদের বাবার নেতৃত্বে গ্রামের সবাই এক জায়গায় জড়ো হয়। সবাই একসাথে জড়িত হবার পর আমাদের জিজ্ঞাসা করা হয়। সবার কথায় আমরাও শুরু থেকে শেষ ঘটনা খুলে বলি সবাইকে। আমরা কি কি দেখেছি সব খুলে বলি সবাইকে। আমাদের মুখে পুরো ঘটনা শোনার পর নাহিদের বাবা বললেন, আমার ছেলে নাহিদ, ওর বন্ধু নিশাত ও জান্নাত, এরা এখনো ছেলে মানুষ, না বুঝে একটা ভুল করেছে। কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করেছেন, এরা কিন্তু ওই বাড়িতে আর বাড়ির পাশে জিন ঠিকই দেখেছে। আমরা বাপদাদার যুগ থেকে শুনে আসছি ওই বাড়িতে আর পুকুরে জিন থাকে। অনেকে সেটা দেখেছে, অনেকে দেখেনি। অনেকে ওই পথ দিয়ে সন্ধ্যার পরে আসলে ভয় পেত, এখনো পায়। এভাবে আর কতদিন চলবে বলেন? আমরা এটা আর হতে দিব না। ওই ভূতের বাড়ির জন্য আমরা ঠিক মতো রাত করে কোথাও থেকে ফিরতে পারি না। আমরা কোনো কবিরাজকে ডেকে এনে ওই বাড়িতে থাকা জিনকে বন্দি করে বাড়িটা ভেঙে ফেলবো, সাথে পুকুরটা ভরাট করে ফেলবো। নাহিদের বাবার কথায় গ্রামের সবাই মত দিলেন। আরও অনেকে বলতে লাগলেন, ঠিক বলেছেন, আমরা ওই বাড়িটার জন্য ওই দিক দিয়ে ভয়ে রাত করে ফিরতে পারি না। আমরা কালকে একজন কবিরাজ নিয়ে আসবো। আমাদের পাশের গ্রামের জালাল কবিরাজ আছে না, ওকে নিয়ে আসবো। ও অনেক ভালো কবিরাজ। যেই কথা সেই কাজ। গ্রামের সবার অনুমতিতে পরের দিন কবিরাজকে নিয়ে আসা হয়। কবিরাজ আমাদের গ্রামে এসে সবাইকে সাথে নিয়ে চলে যায় সেই ভুতুরে বাড়ির কাছে। সেখানে গিয়ে কবিরাজ রুকিয়া করে সেখানে থাকা জিন দুটোকে হাজির করে। জিন দুটো হাজির হয়ে কবিরাজকে বলেন,
কবিরাজ, আমাদের হাজির করা হলো কেন? জিনের কথায় কবিরাজ জবাবে বললেন, তোমাদের জন্য গ্রামের মানুষের অসুবিধা হয়, এই পথ দিয়ে কেউ চলাচল করতে পারে না, এই পুকুরে কেউ গোসল করতে পারে না। কবিরাজের কথায় জিন দুটো বলে, দেখ কবিরাজ, আমরা তো গ্রামে গিয়ে কোনো মানুষকে ভয় দেখাই না, ক্ষতি করি না। আমরা ভয় দেখাই যখন দেখি আমাদের থাকার জায়গা এই বাড়িতে কেউ আসে। আমরা দুই ভাই ও আমাদের মা বাবা, আমরা অনেক বছর ধরে এখানে থাকি। কবিরাজ বলল, এতদিন থেকেছ, এখন আর থাকা হবে না, এই জায়গা ছেড়ে চলে যেতে হবে। কবিরাজের কথায় জিন দুটো বলল, কবিরাজ, বেশি সাহস দেখাবি না, এই জায়গায় আমার পূর্বপুরুষেরা থাকতো, আমার বাপদাদারাও থাকে এখানে, সেই সূত্রে আমরা থাকি, আমরা এই জায়গা ছেড়ে কোথাও যাব না। এদিকে জিন দুটোর কথা শুনে গ্রামের সবাই বলতে লাগলো, ওদের বন্দি করো, বন্দি করো ওদের। এদেরকে বন্দি করো কথাটা শুনে সেই দুই ভাই মানে জিন দুটো রেগে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, আমাদের বন্দি করার সাহস দেখাবো না, সবাইকে মেরে ফেলবো, আর কবিরাজ, সবার আগে মারবো তোকে। জিনের মুখে কথাগুলো শুনে গ্রামের সবাই রেগে বললেন, কি, আমাদের মেরে ফেলার হুমকি? কবিরাজ, তুমি ওদেরকে উল্টো করে মেরে ফেলো, কোনোভাবেই যেন পালাতে না পারে। গ্রামের সবার কথায় আর জিনের দেওয়া হুমকি শুনে কবিরাজ রেগে সেই জিন দুটোকে বন্দি করে আর মেরে ফেলে। কবিরাজ জিন দুটোকে মেরে ফেলার আগে সেই জিন দুটো কবিরাজ ও গ্রামবাসীর কাছে মাফ চায় অনেক। জিন দুটো কবিরাজকে বলেন, কবিরাজ, তুই গ্রামবাসী যা বলবি সব শুনবো, আমাদের ছেড়ে দে, মেরে ফেলিস না। কিন্তু কবিরাজ রেগে থাকায় সেই জিন দুটোকে মেরে ফেলে। জিন দুটোকে মেরে ফেলার পর কবিরাজ সবার উদ্দেশ্য করে বলে, আমার মনে হয় এই বাড়িতে গুপ্তধন আছে। নাহিদ, নিশাদ ও জান্নাত ওরা যে দেখেছিল পুকুর থেকে একটা জিন একটা কলস নিয়ে উপরে উঠছে, আসলে ওই কলসের আছে সব গুপ্তধন, সোনার মোহর। আমি দেখি চেষ্টা করে কিছু করতে পারি কিনা। সেই সোনার ভরা কলসটা কোথায়, আপনারাও খুঁজুন, কেউ না কেউ পাবই। কবিরাজের কথায় সোনার মোহর পাওয়ার লোভে গ্রামের সবাই যে ভুতুরে বাড়ির যেখানে পারে খুঁজতে লাগলো। কেউ বা বাড়ির দেওয়াল ভেঙে, কেউ বা মাটি খুঁড়ে খুঁজতে লাগলেন সেই সোনার মোহর। এভাবে বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সবাই যখন ব্যর্থ হলেন, তখন কবিরাজ বললেন, আপনারা সবাই আসুন, আমার মনে হয় এই বাড়িতে ওই সোনার মোহর ভরা কলসটা নেই, এটা আছে এই পুকুরে, হয়তো পুকুরের মাঝখানে মাটির নিচেটা থাকতে পারে। আপনারা সবাই একটা কাজ করেন, এই পুকুরটা সেচ করার ব্যবস্থা করেন। পুকুরের সব পানি সেচ করে ফেলে দিলে তখন পুকুরের মাঝখানে খুঁজে দেখতে হবে, তাছাড়া সব পানি সেচ করলে মাছগুলো ধরা যাবে। কবিরাজের কথা কিছুক্ষণের মধ্যেই গ্রামের সবাই মিলে 2-3 ঘন্টার চেষ্টায় পুকুর সেচ করতে সক্ষম হন। পুকুরের সব পানি সেচ করার পর পুকুরে যে মাছ ছিল সেটা গ্রামের সবাই যে যা পারছে ধরে নিয়েছে। বাকি রইল সোনার মোহর ভরা কলস। পুকুরের সব পানি সেচ করে মাছ ধরার পর কবিরাজ পুকুরের মাঝখানে গিয়ে কি জানি বিড়বিড় করে বলতে থাকে। এভাবে বেশ কিছুক্ষণ চলার পর কবিরাজ বলে, এখন এই জায়গাটা খুঁড়ে দেখো। কবিরাজের কথায় সেই জায়গাটা খুঁড়তে বেরিয়ে আসে সোনার মোহর ভরা কলস। কলসটা পাওয়ার পর সেটার ভেতরে থাকা সোনার মোহরগুলো কারাকারি করে যে যতটা পারছে নিয়ে গেছে। বিষয়টা তখন দেখলেও খারাপ লাগছিল। জিন হলেও কিন্তু এগুলো ওদের সম্পদ। জিনের সম্পদ এভাবে লুট করে নেওয়ার পরিণাম যে কি হয় সেটা বুঝতে পারবেন সামনে। যাই হোক, সোনার মোহর ও পুকুরের মাছগুলো সবাই পাবার পর আনন্দে সেখান থেকে গ্রামের সবাই ফিরে আসলেন যার যার বাড়িতে। সবাই গ্রামে ফেরার পর সেই রাতে সবার সাথে ঘটে গেল এক আজব ঘটনা। ভুতুরে পুকুর থেকে সবাই যে মাছ ধরে নিয়ে এসেছিল সেই মাছ রান্না করার পর গন্ধে কেউ খেতে পারেনি। প্রথমে সবাই ভাবতো তাদেরই সাথে মনে হয় এরকম ঘটনা ঘটেছে, কিন্তু যখন আস্তে আস্তে সবার জানাজানি হলো তখন সবাই একই কথাই বলল। সবাই বলল গন্ধে মাছগুলো খেতে পারেনি। ঘটনাটা এখানেই থেমে থাকলে হতো। এই ঘটনার পরের দিন রাত থেকে সবার সাথে শুরু হয় এক ভয়ঙ্কর ঘটনা। সবাই ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকে। সবাই দেখে 2 জন ভয়ঙ্কর অবয়ব এসে বলছে, আমাদের বুক খালি করার জন্য তোদের অনেক বড় শাস্তি পেতে হবে, দে আমাদের সম্পদ আমাদের ফিরিয়ে দে, বাঁচবি না তোরা, কেউ বাঁচবি না। এমন অদ্ভুত স্বপ্ন দেখে সবাই একে অপরকে বলাবলি করে, সবাই সবাইকে বলে জানতে পারে। একই রকম স্বপ্ন সবাই দেখে এভাবে 1 রাত 2 রাত 3 রাত কেটে যায়। সবাই একই স্বপ্ন রোজ রাতে দেখতে থাকে, কিন্তু এভাবে তো থাকা সম্ভব না। তাই 3 দিন পর সবাই আবার এক জায়গায় জড়ো হলো। সবাই একসাথে জড়ো হয়ে সে জালাল কবিরাজকে ডেকে এনে সব ঘটনা খুলে বললেন। সবার মুখে কথাগুলো শুনে জালাল কবিরাজ জানান তার নিজের সাথেও এই ঘটনা ঘটেছে। কবিরাজ বলেন, আমিও রোজ রোজ তোমাদের মতো স্বপ্ন দেখি। কবিরাজের কথায় গ্রামের মানুষ একজন বললেন, এই ঘটনার মানে কি? সবাই একই রকম স্বপ্ন কেন দেখো? আর এই পুকুরের মাছগুলোই বা গন্ধে খাওয়া যায় না কেন? লোকটার কথার জবাবে কবিরাজ বলেন, ওটা ভুতুরে পুকুর, সেজন্য ওই পুকুরটা সেখানে থাকা জিনেরা কন্ট্রোলে রেখেছে, বছরের পর বছর হলো সেজন্য। আর রইল স্বপ্নের কথা। আমার মনে হয় আপনাদের কথায় আমি যে ওই জিন দুটোকে মেরে ফেলেছি সেই জিন দুটোর মা বাবা। ওরা হয়তো সবাইকে স্বপ্নে ভয় দেখাচ্ছে। সবাই একই রকম ভয়ঙ্কর স্বপ্ন দেখছে।
এখন আমাকে ওই জিন দুটোর মা বাবাকে, মানে যারা সবাইকে স্বপ্নে ভয় দেখাচ্ছে, তাদেরকে হাজির করে কথা বলতে হবে। আপনারা আমাকে কিছু জিনিস এনে দেন আর একটা যুবক ছেলেকে দেন, আমি ওই ছেলের উপর সেই জিনকে হাজির করাবো। কবিরাজের কথা মতো সব করা হলো। একটা ছেলে ও সাহস করে এগিয়ে আসলো। তখন কবিরাজ মাটিতে গোল বৃত্ত এঁকে সেখানে সে ছেলেটিকে বসিয়ে বিড়বিড় করে কি জানি পড়তে লাগলো। এভাবে বেশ কিছুক্ষণ মন্ত্র পড়ার পর হঠাৎ সেই গোল বৃত্তের মধ্যে ছেলেটার শরীর ঝাঁকুনি দিয়ে সে জিন এসে হাজির হলো। সেই ছেলেটার উপর জিনটা হাজির করার পর ছেলেটার কণ্ঠে সেই জিনটা বলেন, কবিরাজ, আমাকে আর আমার স্ত্রীকে হাজির করলি কেন? সেই কবিরাজের কথা জবাবে কবিরাজ বলেন, তোদের কেন হাজির করেছে তোরা নিশ্চয় জানিস। তোরা কেন গ্রামের সবাইকে স্বপ্নের মাঝে এসে ভয় দেখাচ্ছিস? তখন সে জিন বলেন, কবিরাজ, এই ঘটনার জন্য আমাকে দোষ দিচ্ছিস? তুই কি জানিস না কেন আমি সবাইকে ভয় দেখাচ্ছি? তুই কি জানিস না কেন আমি গ্রামের সবার পেছনে লাগলাম? আমাদের আদরের দুটো ছেলেকে গ্রামের সবার কথায় মেরে ফেলেছিস তুই। আমি তো তোকে ছাড়বো না, তোর সাথে সাথে গ্রামের সবাইকে মারবো। জিনের কথায় কবিরাজ বলল, তুই কাকে হুমকি দিচ্ছিস? আমি যেমন তেমন কবিরাজ না রে, তুই আমার কিচ্ছু করতে পারবি না। আর তোর ছেলেকে এমনি এমনি মারিনি, ওই বাড়িতে থাকিস তোরা। তোদের জন্য গ্রামের সন্ধ্যার পর ওইদিকে দিয়ে ফিরতে পারে না ভয়। কবিরাজের কথার জবাবে জিনটা বলল, শোন কবিরাজ, ওটা আমাদের থাকার জায়গা। ওই জায়গায় আমরা থাকি শত বছর ধরে। ওইখানে আমার বাবা দাদারাও থাকতো। আমার দুই ছেলে তো তেমন অপরাধ করেনি, ওদেরকে কেন মারলি? তোরা শুধু আমার দুই ছেলেকে মেরে শান্ত হসনি, আমাদের পূর্বপুরুষের রেখে যাওয়ার সম্পদও লুট করে নিয়েছিস। এখনো সময় আছে, ওইসব সম্পদ ফিরিয়ে দে, নইলে কবিরাজকেও বাঁচবি না। কবিরাজ বলল, বারবার আমাকে সহ সবাইকে মেরে ফেলার ভয় দেখাচ্ছিস, তুই আমার সম্পর্কে জানলে এসব বলতি না রে। জিন বলল, কবিরাজ, তুই ভুলে যাস না শক্তির উপরও শক্তি থাকে, নিজেকে এতটা শক্তিশালী ভাবিস না। তুই তো খারাপ কবিরাজ, গোপনে কালো জাদু করে বেড়াস। তোর বিচার দুনিয়াতে হবে কিনা জানি না, কিন্তু মৃত্যুর পর আল্লাহ তোর বিচার ঠিকই করবে। দেখ, তোর কাছে থেকে এসব শোনার জন্য তোকে আমি ডাকিনি এখানে। তোকে যা বলি সেটা শোন। আজকের পর গ্রামের কাউকে ভয় দেখাবি না, কারো স্বপ্নে আসবে না। কবিরাজের কথায় সেই জিন বলে, ছেলে হারানোর কষ্ট তুই বুঝবি না রে। যার প্রিয়জন হারায় সে বুঝে তার কষ্ট। আমি ছেলে দুটোকে হারিয়েছি, আমি এই কষ্ট ভুলতে পারবো না। আমি ও আমার স্ত্রী আমাদের এক আত্মীয় বাড়িতে বেড়াতে গিয়েছিলাম, সেই সুযোগে তুই আমার ছেলে দুটোকে মেরে ফেলেছিস। ছেলেকে মারার পর গ্রামের সবাই যে সোনার মোহরগুলো নিয়ে আসছিস, এগুলো এখনই ফিরিয়ে দে, নইলে আমি কাউকে ছাড়বো না। দিন যত যাবে আমি এদের ভয় তত বেশি দেখাবো, আর আস্তে আস্তে মারতে শুরু করব। জিনের কথাগুলো কিন্তু গ্রামের সবাই শুনতে পাচ্ছিলেন। সবাই কথাগুলো শুনে কবিরাজকে বলে, কবিরাজ, এই জিন তো দেখি তোমার সামনে গ্রামের সবাইকে হুমকি দিচ্ছে। তুমি নাকি বড় নামকরা কবিরাজ, দেখাও তোমার কেরামতি। ওদেরকে বন্দি করে ফেলো, নইলে ওরা ওদের ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে গ্রামের সবাইকে মেরে ফেলবে। ওরা যদি বন্দি থাকে তাহলে আমাদের কিছুই হবে না। সবার কথা শুনে সে জিন বলে, কবিরাজ, ভুলেও এই কাজ করিস না, মরবি, তোর বংশ নির্বংশ করে দিব। কবিরাজ, ছেড়ে দে আমাদের বন্দি করিস না। আমাদের ছেলে মেয়েদেরকে মেরে ফেলেছিস, আমাদের বন্দি করিস না। জিনটার কথায় কবিরাজ বললেন, তোদের বোতলবন্দি করে মাটির নিচে পুঁতে রাখবো, যেন কখনো মুক্তি না পাস। আমাকে ভয় না দেখিয়ে নিজের কথা ভাব। কথাটা বলে কবিরাজ কথা মতো সে জিন ও তার স্ত্রীকে বোতলে বন্দি করলেন। তাদের বোতলবন্দি করে কথা মতো সেখানে একটা গাছের নিচে মাটি খুঁড়ে ওদের পুঁতে রাখলেন। জিনটাকে বন্দি করে পুঁতে রাখার পর থেকে গ্রামের সবার রাতে স্বপ্নে দেখা বন্ধ হয়। কি ভেবেছেন গল্প এখানেই শেষ? না, গল্প তো কেবল শুরু। জিনকে বন্দি করে ও পুঁতে রাখার পর গ্রামের সবকিছু স্বাভাবিক হয়। এভাবে কেটে যায় 1 মাস। 1 মাস পরের ঘটনা। একদিন আমি, নাহিদ ও জান্নাত বসে গল্প করছিলাম। গল্পের এক ফাঁকে আমরা সেই জিনটার প্রসঙ্গে কথা বলতে থাকি। আমি ওদেরকে বলি, নাহিদ, তোর কি মনে হয় না আমরা গ্রামের সবাই সে জিন ও তার পরিবারের সাথে অন্যায় করলাম? আসলে দোষটা তো আমাদের। তুই, আমি, জান্নাত যদি ভুতুরে বাড়িতে না যেতাম তাহলে ঘটনা এতদূর এগোতে পারত না। আমরা গ্রামের সবাই কবিরাজের মাধ্যমে সেই জিনের 2 সন্তানকে মেরে ফেললাম। সেই জিনটাকেও বন্দি করে পুঁতে রাখলাম গাছতলায়। এটা কি ঠিক হলো বল? তোর দেখি দরদ একেবারে উতলে পড়ছে। আমরা তো আর সাধে সেই জিনগুলোকে মারিনি, বন্দি করিনি। ওরা আমাদের ভয় দেখায়, মেরে ফেলার হুমকি দেয়। তাহলে আমরা কি করব বল? নাহিদের কথা জান্নাত বলল, নিশাত, তোর জিন পরীর জন্য খুব মায়া। আরে দেখিস কোনো পরী এসে তোর প্রেমে পড়বে। ওর কথায় আমি বললাম, দেখ, কারো সাথে অন্যায় হলে তার জন্য মায়া তো লাগবে। নাহিদ বলল, তোর তো মায়া থাকবেই, তুই তো আবার ডাক্তার, গ্রামের কারো কোনো সমস্যা হলে তাকে নৌকা করে নিয়ে হাসপাতালে যাস। আমি বললাম, এটা কেমন কথা, আমি ডাক্তার হতে যাব কেন? দেখ, চারিদিকে নদী, নদীর মাঝে আমাদের গ্রাম। এই গ্রামে তুই, আমি, জান্নাত আর কয়েকজনই যুবক ছেলে মেয়েরাই শিক্ষিত। গ্রামের মূর্খ মানুষগুলো বিপদে পড়লে কার কাছে আসবে বল? আমি গ্রামের অসহায় মানুষদের সাহায্য করি, এতে আমার ভালো লাগে। এসব বাদ দে, ভালো লাগছে না, বাড়িতে যাই, পরে কথা হবে। জান্নাত বলল, তুই যা,
আমি ও নাহিদ কিছুক্ষণ প্রেম করি, তারপর বাড়িতে যাব। কর কর, যত ইচ্ছে প্রেম কর, যেদিন ধরা খাবি সেদিন বুঝবি। নাহিদ বলল, কেউ কখনো জানবে না। একটা মজার ব্যাপার কি জানিস, কেউ কখনো আমাদের দেখলে সন্দেহ করে না। সবাই ভাবে আমরা চাচাতো ভাই বোন বসে থাকতেই পারি। তোরা বসে থাক, আমি বাড়িতে যাবার পথে তোর মাকে তোদের কথাটা বলে যাব, কেমন? কথাটা বলে আমি বাড়ির দিকে যেতে লাগলাম। এদিকে পেছন থেকে নাহিদ ডাক দিয়ে বলল, কলিজার দোস্ত বলিস না, আমরা একটু পর বাড়িতে ফিরবো। নাহিদের কথায় আমি চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর সেই রাতের ঘটনা। রাত ঠিক 11টা কি 12টা হবে। গ্রামে 11-12টা মানে অনেক রাত। আর আমার এই গল্পটা অনেক আগেকার যুগের মানুষদের মতো করে লেখা। আগে না ছিল কারেন্ট, না ছিল মোবাইল ফোন, তাই গল্পটা আগেকার যুগের মতো করে ভাববেন, একেবারে অজপাড়া গ্রামের মতো করে। যাই হোক, রাত 11টা কি 12টা এরকম একটা সময় আমাদের গ্রামের এক বৃদ্ধ দাদির ডাকে ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই দরজাটা খুলে সেই দাদিকে দেখে বললাম, আরে দাদি তুমি, এত রাতে কোনো সমস্যা হয়েছে কি? দাদার কিছু হয়নি তো? আমার কথায় দাদি বলল, তোর দাদা অনেক অসুস্থ, ওনার পেট অনেক ব্যথা করছে, কোনোভাবে কমছে না, ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তুই একটু আয় না ভাই। কথাটা বলে দাদি কান্না করতে লাগলো। এদিকে দাদির কান্না দেখে আমি বললাম, দাদি কেঁদো না, চলো আমি যাচ্ছি দাদাকে নিয়ে, এখনই ডাক্তারের কাছে যাব, চলো। কথাটা বলে দরজাটা লাগিয়ে চলে গেলাম দাদির সাথে। ওনার সাথে ওনাদের বাড়িতে গিয়ে দেখলাম দাদা পেটের ব্যথায় ছটফট করছে। দাদার এমন অবস্থা দেখে সেখানে আর দেরি না করে দাদাকে নিয়ে বেরিয়ে পড়লাম। অন্ধকার রাত, হাতে একটা হারিকেন নিয়ে সেই আলোতে হেঁটে চলছি নদীর দিকে। বেশ কিছুক্ষণ হাঁটার পর পৌঁছে গেলাম নদীর ঘাটে। ঘাটে পৌঁছে দেখলাম কেউ সেখানে এত রাতে কেই বা থাকবে, কিন্তু ঘাটে 2-1টা নৌকা বাঁধা ছিল। 2-3টা নৌকার মধ্যে একটা নৌকায় উঠে আমি নিজে নৌকা বেয়ে চলে গেলাম নদীর ওই পারে যাবার পর নৌকাটা ঘাটে বেঁধে দাদাকে নিয়ে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম ডাক্তারের বাড়িতে। ডাক্তারের বাড়িতে যাবার পর ওনাকে ডেকে তুললাম। ডাক্তারবাবু উঠে দাদুকে দেখে বললেন, আসো, ওনাকে নিয়ে ভিতরে আসো। ডাক্তারের কথায় দাদাকে নিয়ে ভিতরে বিছানায় শুয়ে দিলাম। দাদাকে শুয়ে দেওয়ার পর ডাক্তার দাদাকে দেখে ঔষধ খাইয়ে দিলেন। ঔষধ খাওয়ার পর ডাক্তার আমাকে বললেন, বাবা নিশাদ, উনি খুবই অসুস্থ, আমি ঔষধ দিয়েছি, কিন্তু আমার মনে হয় ওনাকে এখন বাড়িতে নিয়ে যাওয়া ঠিক হবে না। উনি আজকে রাতটা আমার বাড়িতেই থাক, যদি সুস্থ হয় তো কালকে বাড়ি ফিরবে, আর সুস্থ না হলে হাসপাতালে নিতে হবে। ডাক্তারবাবুর কথায় আমিও রাজি হলাম, কারণ দাদার অবস্থা ভালো ছিল না। দাদা অসুস্থ, রাতটা ডাক্তারবাবুর বাড়িতে থাকতে হবে, কিন্তু আমার তো বাড়ি ফিরতে হবে। তাই দাদিকে বললাম, দাদি তুমি দাদার সাথে থাকো, আমি বাড়িতে যাই, কাল দিনের বেলা এসে আবার তোমাদের নিয়ে যাব। আমার কথায় দাদি বললেন, কিন্তু এত রাতে একা একা যেতে পারবি? যদি কোনো সমস্যা হয়? দাদির কথার জবাবে আমি বললাম, আরে না, আল্লাহর রহমতে কোনো সমস্যা হবে না, চিন্তা করো না, দাও হারিকেনটা দাও। কথাটা বলে হারিকেন নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম নদীর ঘাটে। নিশিরাত, না আছে রাস্তায় কেউ, না আছে নদীর ঘাটে কেউ। আমি নদীর ঘাটে এসে দেখলাম নৌকা ঠিকঠাক জায়গায় বাঁধা আছে। আমি নৌকা এসে হারিকেনটা রেখে নৌকা নিয়ে একটু সামনে আসতেই হঠাৎ পেছন থেকে একটা ডাক শুনলাম। কেউ আমাকে উদ্দেশ্য করে মিষ্টি সুরে বলল, কে গো মাঝি, একটু দাঁড়াও, আমি ওই পারে যাব, দাঁড়াও। আরে এত রাতে মেয়েদের কণ্ঠ কে ডাকে? ডাকটা শুনে নৌকা ঘুরিয়ে আবার ঘাটের কাছে যেতে দেখলাম ঘোমটা পড়া একটা মেয়ে বউ সাজে দাঁড়িয়ে আছে। আমি ঘাটে যেতে সেই মেয়েটি আবারও বলল, মাঝি আমি ওই পারে যাব, আমাকে একটু নিয়ে যাবে? মেয়েটার কথা আমি বললাম, কে আপনি এই রাতের বেলা নদীর ঘাটে? ওই পারে কার কাছে যাবেন? ওটা তো আমাদের গ্রাম। আমার কথায় মেয়েটি বলল, আসলে ওই পারে যাব আমার এক আত্মীয়র বাড়িতে। আমার মা বাবা আমাকে জোর করে বিয়ে দিচ্ছিল, তাই পালিয়ে যাচ্ছি। আপনি কি আমাকে একটু নদীটা পার করে দিবেন? এত রাতে এই মেয়েটা নদীর ঘাটে একা একা থাকবে, এইভাবে মেয়েটাকে বললাম, উঠুন, নৌকা উঠে বসুন। আমার কথায় মেয়েটা নৌকায় উঠে বসায় আমি আবারও নৌকা নিয়ে আসতে লাগলাম আমাদের গ্রামের ঘাটের দিকে। আমি নৌকা বাই আর মেয়েটাকে জিজ্ঞেস করি, আচ্ছা আপনি এভাবে মুখে ঘোমটা দিয়ে রেখেছেন কেন? আর এত রাতে অন্ধকারে নদীর ঘাটে আসছেন কেন? যদি কোনো সমস্যা হয়, ভয় করে না আপনার? আমার কথার জবাবে মেয়েটা বলল, না আমি ভয় পাই না, আমার ভয় নেই। মেয়েটার কথায় মুচকে একটা হাসি দিয়ে বললাম, মেয়েরা আবার এতটা সাহসী হয় নাকি? আচ্ছা আমাদের ঘাটে এসে গেছে, নামুন। কথাটা বলে আমি আগে নামলাম। নেমে একটু এগিয়ে মেয়েটাকে বললাম, কই আসুন, নামুন, আমি চলে গেলে পরে অন্ধকারে যাবেন কিভাবে? কিন্তু মেয়েটার কোনো সারা শব্দ নেই। এইভাবে পেছনে তাকিয়ে দেখি মেয়েটা নেই। মানে কি, মেয়েটা কোথায় গেল? নৌকাতেই তো ছিল। আমার সামনে দিয়ে গেলে তো আমি দেখতাম। আমি আশেপাশে সবখানে খুঁজে দেখলাম, মেয়েটাকে ডাকলাম, কিন্তু কোথাও পেলাম না মেয়েটাকে খুঁজে না পেয়ে বুঝে গেলাম বিষয়টা স্বাভাবিক কিছু না। এইভাবে সেখানে আর দেরি না করে চলে গেলাম বাড়িতে যাবার কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা দাদা দাদিকে নিয়ে আসার জন্য আবারও রওনা করলাম নদীর ঘাটের দিকে। সেখানে যেতেই পথে নাহিদের সাথে দেখা। ওর সাথে দেখা হতেই ও বলল, কিরে কোথায় যাচ্ছিস? ওর কথার জবাবে ওকে সব ঘটনা খুলে বললাম। ওকে বললাম দাদা অসুস্থ, ওনাকে নিয়ে আসতে যাচ্ছি।
আমার কথা নাহিদ বলল, ও ঠিক আছে, যা, বাড়িতে এসে দেখা করিস, তখন আড্ডা দিব। ওর কথার সম্মতি দিয়ে নদীর ঘাটের দিকে যেতে লাগলাম। নদীর ঘাটে গিয়ে সেখানকার একটা নৌকা নিয়ে চলে গেলাম নদীর ওই পারে গিয়ে ঘাটে নৌকাটা বেঁধে কিছুক্ষণের মধ্যে চলে গেলাম ডাক্তারবাবুর বাড়িতে। সেখানে যেতে ডাক্তারবাবু বললেন, বাবা নিশাদ, আমি তো ওনার চিকিৎসা করছি, ঔষধও খাইয়ে দিয়েছি, কিন্তু ওনার তো ব্যথা পুরোপুরি কমছে না, তুমি বরং ওনাকে নিয়ে হাসপাতালে চলে যাও। ডাক্তারবাবুর কথায় আমি দাদাকে নিয়ে হাসপাতালে চলে গেলাম। হাসপাতালে যাবার পর সেখানকার ডাক্তার দাদার চিকিৎসা করতে লাগলেন। হাসপাতালে ডাক্তার বললেন, ওনাকে 2 দিন হাসপাতালে থাকতে হবে। কি আর করার, ডাক্তারের কথা তো রাখতেই হবে। হাসপাতালে যেয়ে দাদাকে ডাক্তার দেখাতে রাত হয়ে গেছে। ডাক্তারের কথা দাদাকে হাসপাতালে ভর্তি করে দাদিকে বললাম, দাদি, ডাক্তার তো বলল দাদাকে 2 দিন থাকতে হবে, আমি বরং বাড়িতে চলে যাই, পরশু এসে তোমাকে আর দাদাকে নিয়ে যাব। কথাটা বলে আগের রাতের মতোই সেই রাতেও বেরিয়ে পড়লাম। চাঁদনি রাত, হাতে হারিকেন নিয়ে হাঁটতে লাগলাম নদীর ঘাটের দিকে। তা প্রায় ঘন্টাখানেক হাঁটার পর চলে আসলাম নদীর ঘাটে। ঘাটে এসে দেখলাম আমার রাখা নৌকাটা ঠিক জায়গায় বাঁধা। আমি নৌকার কাছে এসে নৌকাতে উঠতে গিয়ে ভয়ে আবার 2 পা পিছিয়ে আসলাম, কারণ আমার নৌকায় আগে থেকে বসেছিল এক বৃদ্ধা। ওনার চুলগুলো এলোমেলো, শরীরের মধ্যে কেমন ঘা সৃষ্টি হয়েছে, দেখতেও ভয়ঙ্কর লাগছে। আমি ওনাকে দেখে বলে উঠলাম, কে আপনি? আমার নৌকায় বসে কেন? নামুন, নামুন বলছি। আমার কথায় উনি বললেন, ওপারে যাব। ওপারে? ওনার কথার জবাবে বললাম, ওপারে কার কাছে যাবেন? কে আপনি? কিন্তু আমার কথার কোনো উত্তর না দিয়ে উনি শুধু একটা কথাই বারবার বলছে, ওপারে যাব, ওপারে। এ তো মহা ঝামেলায় পড়লাম। উনি নৌকায় উঠে বসে আছে, কোনোভাবেই নামছে না, শুধু বলছে ওপারে যাব। আমি ওনার দিকে তাকিয়ে আর ওনার কথায় কিছুক্ষণ পর বুঝতে পারলাম ওনার মাথায় সমস্যা, বলতে পারেন পাগলি। ওনার মাথায় সমস্যা আছে এই ভেবে ভাবলাম, দেই না নদীটা পার করে। পাগলি মানুষ এত করে যেহেতু বলছে, যেই ভাবনা সেই কাজ। আমি ওনাকে নিয়ে চলে আসলাম আমার গ্রামের ঘাটের দিকে। আমি যখন আমাদের গ্রামের ঘাটের দিকে আসছি তখন চাঁদের আলোতে দেখছি কে যেন হাত ইশারা করে বলছে, না না, এরকম কিছু। আমি ইশারা বুঝিনি, না বুঝে কিছুক্ষণের মধ্যে চলে আসলাম আমার গ্রামের ঘাটের দিকে। আমি ঘাটে এসে নৌকাটা বেঁধে নৌকায় থাকা সেই পাগলিকে বললাম, ঘাটে এসে গেছে, নামুন। কথাটা বলে আমি আগে নৌকা থেকে নেমে রওনা করলাম বাড়ির দিকে। আমি যখন হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি তখন হঠাৎ আমার পেছন থেকে একটা আওয়াজ আসে। কেউ আমাকে বলে, শোনো। কথাটা বলে পেছনে তাকিয়ে দেখি গতকাল রাতের সেই মেয়েটা। আমি মেয়েটাকে দেখে বলি, এই, আপনি কাল হঠাৎ কোথায় উধাও হয়ে গিয়েছিলেন? মেয়েটা বলল, গিয়েছিলাম কোথাও। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, রাত বেরোতে যাকে তাকে নৌকা দিয়ে পার করতে নেই, কারণ রাতের বেলা জিনপরীরা মানুষের রূপে নদী পার হয়। মেয়েটার কথায় মুচকে একটা হাসি দিয়ে বললাম, তাই নাকি? কাল রাতেও তো আপনাকে নদী পার করলাম, তার মানে আপনি কি পড়ি? আমার কথায় মেয়েটা হাসি দিয়ে বলল, হ্যাঁ, আমি একটা পড়ি। কি, আপনি পড়ি? মজা করছেন তাই না? মেয়েটা বলল, নিশাদ, আমি সত্যি একটা পড়ি। মেয়েটার এমন কথায় একটু ভয়ে ভয়ে বললাম, পড়ি হলে নৌকা করে পার হতে হলো কেন আপনার? আপনারা তো বাতাসে মিশে চলাফেরা করতে পারেন। আমার কথায় পড়ি বলল, শোনো, আমরা জিন জাতি, এটা কিন্তু ঠিক, আমরা চাইলে সব সময় সব কাজ করতে পারি না, আমাদের মাঝে কিছু বাধা আছে। যেমন ধরো, অনেক সময় নদী পার হওয়া, কারো বাড়িতে বা রুমে ঢোকা। একটা কথা ভেবে দেখো, আমরা যদি সব পারতাম তাহলে অদৃশ্য হয়ে কোনো দোকানে গিয়ে তার সব মালপত্র নিয়ে আসতাম, কিংবা অদৃশ্যভাবে কোনো ব্যাংকে ঢুকে টাকা চুরি করে নিয়ে আসতাম। কিন্তু আমরা কি সবসময় তা পারি না। আমরা সবসময় সবটা পারি না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ করা। এসব বাদ দাও, তোমাকে যেটা বলছিলাম, তুমি ওই বৃদ্ধ মহিলাকে যে নদীটা পার করলা, আমার তো মনে হয় উনি সাধারণ কোনো মানুষ না, উনি যে জিন পরীদের কেউ কিনা সেটাও সঠিকভাবে বলতে পারছে না। পরীর কথায় আমি বললাম, আসলে আমি তো জানি না, আমি ভাবলাম এত রাতে বৃদ্ধ মহিলা আর উনি তো পাগলির মতো আচরণ করছে, ভেবেছি মাথায় সমস্যা হয়েছে, তাই নদীটা পার করলাম। পরী বলল, এমন ভুল আর করো না। আচ্ছা, তোমার দাদা দাদিকে হাসপাতালে ভর্তি করালে ডাক্তার কি বলল? ওনারা আসলেন না? পরীর কথায় অবাক হয়ে বললাম, দাদা হাসপাতালে আপনি জানলেন কিভাবে? আমি যে পড়ি, আমি জানবো না? আমি তোমার পেছনে অদৃশ্যভাবে ছিলাম, তুমি দেখতে পাওনি। তাই নাকি? তা আপনি আমাকে ফলো করেন কেন? আমাকে কি আগে থেকে চিনতেন? সেরকমভাবে চিনতাম না, তবে তোমাকে আমি মাঝে মধ্যে দেখতাম। আমি থাকি এই নদীর পাড়ে একটা গাছে, আমি দেখি তুমি মাঝে মধ্যে মানুষের উপকার করো, মানুষকে নিয়ে নদীর ওই পারে যাও। তেমনি 2 দিন আগে তোমার ওই দাদাকে নিয়ে এত রাতে ডাক্তারের কাছে যাওয়া ব্যাপারটা আমার ভালো লাগে, তখন থেকে আমি তোমার পিছনে। ও, আমার গ্রামের মানুষদের সাহায্য করতে ভালো লাগে, তাই করি। খুব ভালো। আচ্ছা, অনেক রাত হয়েছে, তুমিও বাড়ির কাছাকাছি চলে আসছো, বাড়িতে যাও। আর হ্যাঁ, আমি পড়ি, তোমার কাছে আসি, তোমার সাথে কথা বলি, এটা আবার কাউকে বলো না। কথাটা বলে পরী আমার চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। পরীকে অদৃশ্য হতে দেখে কেমন একটা ভয় কাজ করলো আমার মাঝে। জীবনের প্রথম কোনো পরীকে দেখলাম, আবার আমার চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। যাই হোক,
পরি চলে যাবার পর আমিও বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাবার পর মা বলল, বাবা নিশাত, এত রাতে বাড়িতে ফিরলে তোর জন্য চিন্তা হচ্ছিল। মায়ের কথায় বলে উঠলাম, আরে মা, তুমি এখনো ঘুমাওনি? এত রাতে জেগে আছো কেন? আমি গিয়েছিলাম দাদাকে নিয়ে হাসপাতালে। ডাক্তারবাবু বলল ওনাকে 2 দিন থাকতে হবে হাসপাতালে। আমি তো আর 2 দিন সেখানে থাকতে পারি না, তাই চলে আসলাম বাড়িতে। মা বলল, তাই বলে এত রাতে? আচ্ছা, আসছিস ভালো করেছিস, হাত মুখ ধুয়ে আয়, আমি তোর ঘরে খাবার দিয়ে রাখছি, এসে ঘুমা। কথাটা বলে মা চলে গেলেন ঘুমাতে। আমিও হাত মুখ ধুয়ে ঘরে এসে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিনের ঘটনা, আমি নৌকা করে সেই বৃদ্ধ পাগলিকে নদী পার করছিলাম। মনে আছে, সেই পাগলি আমাদের গ্রামে ঘোরাঘুরি করছে। ওনাকে দেখে আমাদের গ্রামের অনেকে বলাবলি করতে লাগলেন, আরে ওই পাগলি আবার কোথা থেকে আসলো? একে তো আগে কখনো গ্রামে দেখিনি। পাগলির শরীর থেকে কেমন দুর্গন্ধ বের হচ্ছে। শরীরটা দেখে মনে হচ্ছে ঘা হয়েছে পুরো শরীরে। গ্রামের সবাই নানা কথা বললেও সেই পাগলি কোনো কথা না বলে চুপ করে বসে থাকেন কোনো এক গাছের নিচে। পাগলি এমন চুপচাপ থাকায় কেউ আর কিছু বলে না। পাগলি এভাবেই বসে থাকে। যাই হোক, সেদিনটা পার হয়ে পরের দিন আসলো। কথা মতো আমি হাসপাতালে গিয়ে দেখলাম দাদা বেশ সুস্থ। দাদা সুস্থ হওয়ায় ওনাকে নিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর দাদা ও দাদি আমাকে কান্না জড়িত কণ্ঠে বলল, আমরা তোর আপন দাদা দাদি নই, তবুও আমাদের যা উপকার করলি, মন থেকে দোয়া করি তোর জন্য। দাদার কথাটা শুনে মুচকে একটা হাসি দিয়ে বললাম, কেউ বিপদে পড়লে তার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়া আমাদের সকলের কর্তব্য। যখন দোয়া করি আমি যেন এভাবেই মানুষকে সাহায্য করতে পারি। কথাটা বলে বাড়িতে চলে আসলাম আমি। এই ঘটনার ঠিক 2 দিন পরের ঘটনা। গ্রামের একজন মানুষের একটা রোগ হলো, বসন্ত রোগ। উনি এই রোগে আক্রান্ত হবার পর বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছিলেন, কারণ রোগ হতেই পারে। যদিও সেই সময় বসন্ত রোগ ছিল ভয়ঙ্কর। লোকটার বসন্ত রোগে আক্রান্ত হবার পরে 2 দিন পর তার শরীরে ঘা সৃষ্টি হয় আর সে মারা যায়। এই লোকের মৃত্যুতে তখনই কেউ কিছু বুঝতে পারেনি গ্রামে কি আসতে চলেছে, কি হতে যাচ্ছে গ্রামের সবার সাথে। লোকটা মারা যাবার পরের দিন আবারও একই রকমের ভাবে আরও 2 জন সেই বসন্ত রোগে আক্রান্ত হয়। আর আগের লোকটার মতো 2 দিন পর শরীরে ঘা হয়ে তারা যন্ত্রণায় মারা যায়। এই লোক দুটো মারা যাওয়ার পর গ্রামের সবাই নড়ে চড়ে বসে। সবার মনে এক অজানা ভয় কাজ করে, কারণ বসন্ত রোগে একজন মারা যেতেই পারে, কিন্তু তারপর আরও 2 জন মারা গেল। বিষয়টা ভয়ের না? গ্রামের মানুষ ভয় থাকতে শুরু করে। কিছুদিনের ব্যবধানে গ্রামের 3 জন রোগে আক্রান্ত হয়ে মারা গেল। এই ঘটনা শেষ হতে না হতে গ্রামের আরও 2 জন রোগে আক্রান্ত হয়। এই 2 জন রোগে আক্রান্ত হবার পর গ্রামের সবার মাঝে একদমই পুরোপুরি ভয় চলে আসে। আগের 3 জন সহজভাবে মারা গেলেও এবার গ্রামের মানুষ এদের এত সহজে মরতে দিবে না। তাই গ্রামের কয়েকজন মিলে সেই লোক দুটোকে নিয়ে হাসপাতালে গেলেন। হাসপাতালে যাবার পর সেই লোক দুটোর 2 দিন ধরে চিকিৎসা হয়, কিন্তু তাদের শরীরে কোনো উন্নতি হয় না। এভাবে হাসপাতালে 2-4 দিন থেকে সেখানেই তারা মারা যায়। হঠাৎ গ্রামে কি হলো? কেনই বা এক এক করে সবার মাঝে ছড়াচ্ছে সে রোগ? গ্রামে কয়েকজন রোগে আক্রান্ত হয়ে মারা গেল, আর যেন কেউ মারা না যায় সেজন্য গ্রামের সবাই এক জায়গায় জড়ো হলেন। সবাই এক জায়গায় জড়ো হবার পর একজন একটা অদ্ভুত কথা সবাইকে জানালেন। ওই লোকটা বলেন, হাসপাতালে যে 2 জন মারা গেছে আমি তাদের সাথে ছিলাম। ওনারা মারা যাওয়ার সময় আমাকে বলেছিল রাতে নাকি একজন বৃদ্ধকে দেখেছিলেন। ওই বৃদ্ধের মুখ না দেখা গেলেও ওনার পুরো শরীরে ঘা এরকম। ওনাকে রাতে দেখার পরের দিন থেকে শরীরে রোগ ছড়ায়। এরকম অদ্ভুত বর্ণনা শোনার পর গ্রামের সবাই এক বাক্যে বলে ওঠে, যারা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে তাদের কথা অনুযায়ী গ্রামে থাকা সেই বৃদ্ধ পাগলির সাথে মিলে যায়। কয়েকজন যাও দেখো সেই বৃদ্ধ পাগলি কোথায় আছে। এসব মনে হয় ওই পাগলির কাজ। ওনাদের কথায় কয়েকজন সাথে সাথে ছড়িয়ে পড়ল গ্রামের এক এক দিকে সেই বৃদ্ধ পাগলিকে খুঁজতে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর 2 জন সেই পাগলিকে খুঁজে পান আর সবার সামনে ধরে নিয়ে আসেন। পাগলিকে ধরে নিয়ে আসার পর গ্রামের প্রধান কয়েকজন মুরব্বী সেই পাগলিকে উদ্দেশ্য করে বলে, এই পাগলি কথা বল, তুই কি আসলে মানুষ নাকি ডাইনি? তুই কি সবার মাঝে রোগ ছড়াচ্ছিস? কিন্তু পাগলি তো কারো কথার উত্তর দেয় না, চুপ করে বসে থাকে। এমন দেখে সবাই আবারও পাগলিকে বলে, এই পাগলি কথা বল, কিন্তু পাগলি তো পাগলির মতনই চুপ করে বসে আছে। বৃদ্ধ পাগলির এমন অবস্থা দেখে গ্রামের কয়েকজন বলে, মনে হয় এই পাগলির কোনো দোষ নেই, ও আসলে মানুষ, কোনো ডাইনি বা পেতনি না। এদিকে গ্রামের মুরব্বী কজন বলেন, সবাই শোনো, এখন পাগলিকে ছেড়ে দিচ্ছে, কিন্তু ও নজরে থাকবে, আর আপনারা সবাই সাবধানে থাকবেন। প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাবেন না। আর কেউ যদি ভুল করেও ওই বৃদ্ধ পাগলিকে দেখেন তাহলে সাথে সাথে আশপাশে বলবেন। গ্রামের মুরব্বীদের কথায় সবাই যে যার বাড়িতে চলে গেল। বাড়িতে যাবার পরের দিন রাতে একজন মানুষের চিৎকারে সবাই ওনার কাছে যাবার পর উনি বলেন, আমি বাথরুমে যাবার জন্য বাইরে বের হয়েছিলাম। হঠাৎ আমার চোখে পড়ে একজন বৃদ্ধের মতো মহিলা। ওনার মুখ দেখা যায় না, কিন্তু ওনার পুরো শরীরে ঘা। লোকটার কথায় সবাই ওনাকে শান্ত করে বাড়িতে চলে আসে। কিন্তু সমস্যা হয় পরের দিন রাতে যে লোকটা ওই ভয়ঙ্কর বৃদ্ধটাকে দেখেছে সে রোগে আক্রান্ত হয়ে পড়েছে। এটা কিভাবে সম্ভব যে ওই ভয়ঙ্কর বৃদ্ধাকে দেখে সেই রোগে আক্রান্ত হয়? কেউ জানে না এর আসল রহস্য কি, কিন্তু আমার কাছে যে পরীটা আসে সে নিশ্চয় জানবে, তাই ওর জন্য অপেক্ষা করতে লাগলাম।
আর সেই রাতে পরি আমার কাছে আসলো। সে রাতে পরি আমার কাছে আসার পর ওকে উদ্দেশ্য করে বললাম, পরি, তোমাকে একটা কথা বলবো। তুমি তো পরি, অনেক অদৃশ্যের খবর তোমার কাছে আছে। তুমি জানো কি না জানি না, আমাদের গ্রামে তো ভয়ঙ্কর রোগ ছড়াচ্ছে, কয়েকজন মারাও গেছে। আমার কথায় পরি বলল, হ্যাঁ, এতে ভয়ের কি আছে? রোগে আক্রান্ত হয়ে মানুষ মারা যেতেই পারে, এতে আমি কি করব, কিসের খোঁজ নিব? পরির কথার জবাবে ওকে বললাম, আরে বিষয়টা সেটা না। যারা রোগে আক্রান্ত হয়েছে তারা নাকি একজন ভয়ঙ্কর বৃদ্ধাকে দেখতে পেয়েছে, যার পুরো শরীরে ঘা। যারাই ওনাকে দেখে তারাই বসন্ত রোগে আক্রান্ত হয়, আর তার শরীরে ঘা হয়ে সে মারা যায়। তুমি এই বিষয়টা খোঁজ নিয়ে দেখো, ওই বৃদ্ধাকে। উনি কি তোমাদের জিন জাতির কিছু, নাকি অন্য কোনো কারণ আছে? পরি বলল, আচ্ছা ঠিক আছে, আমি খোঁজ নিয়ে কাল তোমার কাছে আসব। আমি বললাম, পরি শোনো আরেকটা কথা। আমি যে কদিন আগে রাতের বেলা একটা বৃদ্ধা পাগলিকে নদী পার করেছিলাম, মনে আছে? তুমি বলেছিলে না ওনাকে তোমার স্বাভাবিক লাগছে না? আমরা গ্রামের অনেকেই ওই বৃদ্ধাকে সন্দেহ করি, তুমি ওনার বিষয়ে একটু খোঁজ নিবা। আমার কথায় পরি বলল, দেখলা, আগেই বলেছিলাম ওনাকে স্বাভাবিক কেউ লাগছে না। আচ্ছা চিন্তা করো না, আমি আজ রাতে যতটা খোঁজ নেবার নেব, নিয়ে কাল রাতে তোমার কাছে আবার আসবো। কথাটা বলে পরি চলে গেল। পরি চলে যাবার পর আমিও ঘুমালাম, কারণ রাত হলে বাইরে যাওয়া বারণ। পরের দিন দিনের বেলা বন্ধু নাহিদের সাথে দেখা হলো। ওর সাথে দেখা হতে নাহিদ বলল, কিরে, কি খবর? এখন তো দেখাই যায় না। আমি বললাম, কিভাবে দেখা হবে বল? গ্রামে যা শুরু হয়েছে, সব সময় আতঙ্কে থাকি। হ্যাঁ ঠিক বলেছিস, এখন ভয়ে রাতে কোথাও বের হতে পারি না। জান্নাতের সাথে রাতে লুকিয়ে দেখা করবো সেটাও হয় না। গ্রামে যা কি যে শুরু হলো। নাহিদের কথা ওকে বললাম, কিছুদিন এভাবেই থাকি, পরে সব ঠিক হলে আগের মতো দেখা করবো, আড্ডা দিব। কথাটা বলে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে অপেক্ষা করতে লাগলাম রাতের জন্য, কারণ রাত হলে পরি খবর নিয়ে আসবে। খুব জানতে ইচ্ছে হচ্ছে আসল কারণ কি। পরি নিশ্চয়ই কোনো খবর নিয়ে আসবে। এভাবে ভাবনার মাঝে কেটে গেল দিনটা। রাতে খাবার পর রুমে শুয়ে পরির জন্য অপেক্ষা করছি। অনেক অপেক্ষার পর পরি আমার কাছে আসলো। ও আসতে আমি বললাম, পরি আসছো তুমি? বলো, কিছু কি জানতে পারলে? আমার কথায় পরি মাথা নিচু করে বললেন, না, কিছু জানতে পারিনি। তবে এটা বুঝতে পারছি তোমাদের গ্রামে খারাপ কিছুর অস্তিত্ব আছে, আর যে আছে সে খুবই শক্তিশালী। সে এতটা শক্তিশালী আর পুরনো জিন জাতীয় কিছু যে আমি তার ব্যাপারে কিছু জানতে পারছি না। আমি আমার এক বন্ধুকে বলেছি খোঁজ নিতে, ও অন্য সম্প্রদায়ের জিন। ও খোঁজ নিয়ে কিছু জানতে পারলে তোমাকে বলবো। পরির কথা শুনে বেশ অবাক হলাম। এত শক্তিশালী জিন আমাদের গ্রামে আসার মানে কি? কি চায় ও? কেনই বা করছে এমনটা? আমার কথায় পরি বলল, আমি খোঁজ নিতে পারিনি এমনটা না। তুমি যে বলেছিলে ওই বৃদ্ধা পাগলির উপর নজর রাখতে, আমি নজর রেখেছি। অনেক চেষ্টাও করেছি উনি মানুষ নাকি জিন কিছুই সেটা জানতে পারিনি। কিন্তু আমার মনে হয় ওই বৃদ্ধার মাঝে লুকিয়ে আছে আসল কোন রহস্য, আর সেই আসল রহস্য আমি জানতে তোমাদের সাহায্য লাগবে। আমাদের সাহায্য লাগবে কিভাবে? আমরা কি করব? তুমি ও তোমার বন্ধু নাহিদ দুজনে কাল রাতে ওই পাগলিকে ফলো করবে। রাতে পাগলি কোথায় যায়, কি করে, সেটা দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখবা। আমি তোমাদের আশেপাশে থাকবো, ভয়ের কিছু নেই। পরির কথা রাজি হলাম। পরীকে বললাম, ঠিক আছে, কাল দেখব উনি আসলেই পাগলি নাকি পাগলি রূপে কোনো ডাইনি। ডাইনি রূপে সবার ক্ষতি করছে, রোগ ছড়াচ্ছে। আমার কথায় পরি বলল, ঠিক আছে, আমি চলে যাই, কোনো খোঁজ পেলে তোমাকে জানাবো। এদিকে ঠিক তখনই গ্রামের আরেকজন চিৎকার করতে লাগলো। ওনার চিৎকার শুনে পরি বলল, ওই দেখো, নিশ্চয়ই কেউ আবারও ওই ভয়ঙ্কর বৃদ্ধার অবয়ব দেখছে। যাও, ওনার কাছে যাও, দেখো কি খবর। কথাটা বলে পরি চলে গেল। এদিকে আমি ওই লোকটার চিৎকারে তার কাছে গিয়ে দেখলাম অনেকেই আমার আগে এসে জড়ো হয়েছে সেখানে যাবার পর চিৎকার দেয়া লোকটা বলল, আমি ঘুমিয়েছিলাম, হঠাৎ বাইরে থেকে কেউ আমাকে ডাক দিল। আমি ওনার ডাকে উঠে বাইরে এসে দেখি কেউ নেই। কাউকে না দেখে আমি যখন আবারও রুমে যাব, ঠিক তখন আমি ওই বৃদ্ধের শরীর দেখতে পাই। ওনার পুরো শরীরে ঘা ছিল, মুখটা দেখা যাচ্ছিল না, ঘোমটা দেয়া ছিল। ওনার মুখে কথাটা শুনে সবার আর বুঝতে বাকি রইল না উনি ওই ভয়ঙ্কর বৃদ্ধাকে দেখেছেন। সবার মতো উনি রোগে আক্রান্ত হবেন আর মারা যাবেন। এদিকে যে লোকটা বৃদ্ধাকে দেখেছেন সে তো কান্নাকাটি শুরু করে দেন, কারণ সে জানে সে রোগে আক্রান্ত হয়ে মারা যাবেন। ওনার কান্না দেখে সবাই ওনাকে শান্ত করে যে যার বাড়িতে চলে গেলেন। আমিও চলে আসলাম বাড়িতে এসে চিন্তায় ঘুমিয়ে পড়লাম। এর ঠিক পরের দিন দেখা করলাম বন্ধু নাহিদের সাথে। ওর সাথে দেখা হতে ওকে বললাম, নাহিদ, আজ রাতে তোর একটা কাজ আছে, আমার সাথে একটা কাজ করতে হবে। আমার কথার জবাবে নাহিদ বলল, রাতে আবার কিসের কাজ? তুই কি জানিস না রাতে কেউ ভয়ে বের হয় না? কি কাজ আছে, কি করবি বল? এখনই করি? না, এখন হবে না, রাতে করতে হবে। না ভাই, রাতে পারবো না, মা বাবা রাতে বেরোতে দিবে না। তুই আমার ভালো বন্ধু না? তোর কোনো ক্ষতি হোক সেটা কি আমি চাই? আমাদের কোনো সমস্যা হবে না, বরং আমরাই সমস্যার পিছু নিব। নাহিদ বলল, সমস্যার পিছু নিব মানে? পাগল টাগল হলি নাকি? কি বলছিস খুলে বলতো। শোন, কাউকে বলিস না। আমাদের গ্রামে যে বৃদ্ধা পাগলিটা আছে, আমার তো ওনাকে সন্দেহ হয়। আমার মনে হয় উনি পাগলি রূপে ঘুরে বেড়ায়। আমরা আজ রাতে ওনাকে ফলো করব, দেখব উনি কোথায় যায়, কি করে। নাহিদ বলল, পরে যদি আমরা রোগে আক্রান্ত হই তখন তো দুজনকেই মরতে হবে।
এসব বাদ দে তো। না, বাদ দিব না। গ্রামের সবাই বিপদে, আমরা হাল ছাড়বো না। আমরা এর সত্যতা যাচাই করব। তুই আজ রাতে আমার সাথে যাবি, এটাই জানি। আচ্ছা ঠিক আছে, যাবো। আচ্ছা শোন, জান্নাতকে সাথে নেই। না না, মেয়ে মানুষকে সাথে নেওয়া যাবে না, পরে ভয়ে চিৎকার করলে সমস্যা হবে। তুই রেডি হয়ে থাকিস, আমি রাতে আসবো তোর কাছে। কথাটা বলে বাড়িতে চলে গেলাম আমি, আর অপেক্ষা করতে লাগলাম রাতের জন্য। দিন পেরিয়ে রাত এলো। আমি রাতের খাবার শেষে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলাম নাহিদের কাছে। ওর কাছে গিয়ে ডেকে ওকে বাহিরে নিয়ে আসলাম। বাইরে আসার পর নাহিদকে বললাম, এই নাহিদ চল, আমাদের আগে ওই বৃদ্ধা পাগলিকে খুঁজে দেখতে হবে। ওনাকে খুঁজে পেলে দূর থেকে ওনাকে ফলো করব। কথা মতো নাহিদ ও আমি সেই বৃদ্ধা পাগলিকে খুঁজতে লাগলাম। ওনাকে খুঁজতে খুঁজতে পেলাম গ্রামের শেষের দিকে। বেশ খানিকটা দূর থেকে ওনাকে দেখে আড়ালে লুকিয়ে পড়লাম আর দুজনকে বলতে লাগলাম, এখন দেখার পালা, উনি কোথায় যায় কি করে। এই বলে দুজনেই চুপ করে আড়ালে বসে রইলাম। এর ঠিক কিছুক্ষণ পর সে বৃদ্ধা পাগলি নদীর দিকে যেতে লাগলো। আমরাও দূর থেকে ওনার পিছু করতে লাগলাম। সে বৃদ্ধা পাগলি নদীর কাছে একটা জঙ্গলের মতো জায়গায় গিয়ে থেমে গেলেন আর বসে বসে কি জানি করতে লাগলেন। অন্ধকার রাত, তারপর আবার আমরা একটু দূরে অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না। উনি কি করছে শুধু এটা বুঝতে পারছি, উনি বসে আছেন। এভাবে কয়েক মিনিট যাবার পর আমরা একটা দৃশ্য দেখে চমকে উঠি। আমরা দেখি সেই বৃদ্ধা সেই জঙ্গলের মতো জায়গায় বসে সামনে একটা আগুনের কুণ্ডলি পাকিয়ে সেখানে জানি কি মন্ত্র পড়ছে। আমরা আগুনের আলোতে সেটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। ঘটনা এখান পর্যন্ত হলে কথা থাকতো, কিন্তু তার একটু পর যেটা ঘটলো সেটা দেখে আমাদের দুজনের জ্ঞান হারার অবস্থা। আমরা দেখলাম সেই বৃদ্ধা পাগলি মন্ত্র পড়া অবস্থায় মাটি থেকে 10-15 হাত উপরে উঠতে লাগলো। এটা কিভাবে সম্ভব? তাহলে উনি পাগলি না, উনি আসলেই জিন জাতির কিছু। তাহলে উনি সবার মাঝে রোগ ছড়াচ্ছেন। ওনার এই অবস্থা দেখে আমি ও নাহিদ সেখান থেকে কোনো আওয়াজ না করে একটু দূরে এসে এক দৌড়ে বাড়িতে চলে আসি। বাড়িতে আসার পর সে রাতে আর ভয়ে ঘুমাতে পারিনি সে রাতে। পরি আমার কাছে আসে। আমি পরীকে বলি, পরি, তোমার সন্দেহ ঠিক, ওই বৃদ্ধা পাগলি সাধারণ কেউ নন। এই বলে পরীকে সব খুলে বললাম। আমার কথায় পরি বলল, দেখলা, বলেছি না ওনাকে স্বাভাবিক কেউ মনে হয় না। তুমি এসব নিয়ে চিন্তা না করে ঘুমাও, কাল গ্রামের সবাইকে একসাথে করে সব ঘটনা খুলে বলবা। কথাটা বলে পরি চলে গেল। ও চলে যাবার পর আনন্দে ঘুমিয়ে পড়লাম, কেননা কাল ওই পাগলিকে সবার সামনে ধরে ফেলবো, এই ভেবে ঘুমালাম। পরের দিন সকাল হতে আমি ও নাহিদ গ্রামের সবাইকে একসাথে করে সবাইকে রাতের ঘটনাটা খুলে বললাম। আমার আর নাহিদের মুখে কথাটা শুনে গ্রামে দুজন মুরব্বী বলল, তোমরা কি ঠিক দেখেছো নাকি মিথ্যা বলছো? ওনাদের কথার জবাবে আমি বললাম, না, ঠিক দেখেছি। আমরা দেখেছি ওই বৃদ্ধা পাগলি নদীর কাছে জঙ্গলের মতো একটা জায়গায় আগুনের কুণ্ডলি জ্বালিয়ে মন্ত্র পড়ছে। শুধু তাই না, উনি শূন্যে উঠছিল। সবাই আমাদের কথা শুনে অবাক হয়ে কয়েকজন ঠিক করলো ওই পাগলিকে খুঁজে সবার সামনে নিয়ে আসা হবে। কথা মতো কয়েকজন খুঁজতে লাগলেন ওই পাগলিকে। বেশ কিছুক্ষণ পর কয়েকজন পাগলিকে খুঁজে পেয়ে ধরে নিয়ে আসেন সবার সামনে। পাগলিকে ধরে এনে সবার সামনে জিজ্ঞেস করা হয়, এ পাগলি, তোমার অভিনয় বাদ দাও, তোমার চালাকি ধরা পড়ে গেছে, বলো তুমি কে, নইলে গ্রামের সবাই তোমাকে মেরে ফেলবে। কিন্তু কারো কথায় পাগলি কোনো উত্তর দেন না, চুপ করে থাকেন। এদিকে পাগলি চুপ করে থাকায় দুজন এসে লাঠি দিয়ে পাগলিকে আঘাত করায় পাগলির মাথা ফেটে রক্ত পড়তে থাকে। পাগলির শরীর থেকে রক্ত পড়ায় কয়েকজন আবার মায়া করে বলতে থাকে, আরে পাগলির মাথা ফেটে তো রক্ত পড়ছে, আমাদের মনে হয় ও মানুষ, কোনো ডাইনি বা পেতনি হলে ও মানুষের মতো শরীর থেকে রক্ত পড়তো না। কি একটা ঝামেলা! আমরা কাল রাতে নিজের চোখে দেখেছি এই পাগলিকে শূন্যে উঠতে, আজ আবার দেখি সত্যি পাগলি বলে মনে হচ্ছে। গ্রামের মানুষ দুই দল হয়ে গেলেন। একদল বলে এই পাগলি জিন জাতির কিছু, মানুষদের মাঝে রোগ ছড়াচ্ছে। আরেক দল বলছে, না, এটা এর কাজ না, এটা তো পাগলি, কিছুই বোঝে না। দুই দলের কথায় মাঝে সবাই ঠিক করলেন এই পাগলিকে আমরা গ্রামে রাখবো না, একে নদীর ওই পারে অন্য গ্রামে রেখে আসা হবে। যেই কথা সেই কাজ, কয়েকজন পাগলিকে ধরে নৌকা করে নদীর ওই পারে অন্য গ্রামে রেখে আসা হলো। পাগলিকে অন্য গ্রামে রেখে আসার পরের দিন ঘটল এক অদ্ভুত ঘটনা। পরের দিন সকালবেলা সবাই দেখলো সেই বৃদ্ধা পাগলি গ্রামে ঘোরাফেরা করছে। আরে, এটা কিভাবে সম্ভব? পাগলিকে নদীর ওপারে রেখে আসা হয়েছে, উনি আসলো কিভাবে? এই ঘটনা এখানেই থেমে থাকেনি। গতকাল সবার সামনে যে দুজন পাগলিকে আঘাত করে মাথা ফাটিয়েছিল সেই দুজন রোগে আক্রান্ত হয়ে পড়ে। এই ঘটনা দেখে তো ভয়ে কেউ সে পাগলির কাছে আর যায় না। পাগলিকে দেখে ভয়ে দূরে দূরে থাকে। গ্রামের মানুষ যেন অসহায় হয়ে পড়েছে। এমন অবস্থায় কেউ কেউ বললেন, আচ্ছা, আমাদের জালাল কবিরাজ কই? ওকে খবর দাও, ও এসে দেখুক কি সমস্যা। জালাল কবিরাজ অনেক ভালো, মনে নেই জালাল দুটো জিনকে বন্দি করে মেরে ফেলেছে, সেই জিন দুটোর মা বাবাকে আবার বোতল বন্দি করে পুঁতে রেখেছে গাছতলায় মাটির নিচে। গ্রামের দুই একজনের মুখে কথাটা শুনে সবাই মিলে জালাল কবিরাজকে খবর দেওয়া হলো। আর খবর দেওয়ার বেশ কিছুক্ষণ পর যারা জালাল কবিরাজকে ডাকতে গিয়েছিল তারা এসে বলল, জালাল কবিরাজ বাড়িতে নেই, উনি কাজের শহরে গেছে। ওনার বউ বলল ফিরতে 4-5 দিন দেরি হবে। জালাল কবিরাজ 4-5 দিন পর ফিরবে। কথাটা শুনে গ্রামের কয়েকজন বলল, কবিরাজ আসতে তো 4-5 দিন দেরি,
আমরা একটা কাজ করি না, আমরা আজকে অন্য একটা কবিরাজকে গিয়ে নিয়ে আসি, দেখি উনি কি বলে। ওনাদের কথায় সবার মত দিলেন। আর কথা মতো সেদিন বিকেলবেলা 2 গ্রাম পর থেকে একজন কবিরাজকে নিয়ে যখন আমাদের গ্রামে আসবে, মানে কবিরাজকে নৌকা করে আমাদের গ্রামের ঘাটের কাছে নিয়ে আসার পর কবিরাজ নৌকা থেকে নেমে গ্রামের মাটিতে পা রাখার সাথে সাথে বলে, ও বাবা গো, আমি কোথায় আসছি? এই চলো চলো, আমাকে যেভাবে নিয়ে আসছো সেভাবে রেখে আসো, আসো উঠো, আগে নৌকায় উঠো। কবিরাজের এমন আচরণে সেখানে থাকা সবাই জিজ্ঞেস করলো, আরে কবিরাজ সাহেব, কি হয়েছে, এমন করছেন কেন? সবার কথা জবাবে কবিরাজ বলে, কিছু হয়নি বাপু, আমি এই কাজ করতে পারবো না, আমার মরার শখ নাই, তোমরা অন্য কবিরাজকে নিয়ে আসো। কথাটা বলে জোরাজুরি করায় সবাই আবারও কবিরাজকে তার বাড়িতে ফিরিয়ে দিয়ে আসে। কবিরাজকে ফিরিয়ে দিয়ে আসার পর গ্রামের সবাইকে তারা সব ঘটনা খুলে বলে। সব ঘটনা শুনে সবাই ভাবতে থাকে, কি এমন আছে এই গ্রামে যে কবিরাজ গ্রামের মাটিতে পা রাখতেই ভয় পালিয়ে গেল? উনি পালিয়েছে তাতে কি, আমরা কাল অন্য আরেকটা কবিরাজ নিয়ে আসবো। কথাটা বলে যে যার বাড়িতে চলে গেল। পরের দিন কথা মতো আবারও গ্রামের সবাই এক জায়গায় জড়ো হলেন আর 3-4 জনকে পাঠালেন অন্য এক কবিরাজ নিয়ে আসতে। সবার কথা মতো 3-4 জন চলে গেলেন অন্য এক কবিরাজ নিয়ে আসতে। তারা বেশ দূর থেকে অন্য একটা কবিরাজকে নিয়ে নৌকায় করে আসতে লাগলেন আমাদের গ্রামের দিকে। নৌকা যখন আমাদের গ্রামের ঘাটের দিকে আসছিল তখন নৌকায় বসে থাকা কবিরাজ বলল, এই দাঁড়াও দাঁড়াও, আমি আর যাব না, নৌকা ঘোরাও, তাড়াতাড়ি ঘোরাও। কবিরাজের কথায় নৌকা ঘুরিয়ে উল্টো দিকে যাওয়ার সময় কবিরাজ বলল, আমি এই কাজ করতে পারবো না, আমি চলে গেলাম, তবে যাবার আগে একটা কথা বলে যাই, তোমাদের গ্রামে নেমে আসছে এক ভয়ঙ্কর অভিশাপ। খুব শক্তিশালী একটা জিন আছে তোমাদের গ্রামে। এখন সে পুরুষ জিন না নারী জিন, সে কোন জাতের সেটা বলতে পারবো না। আমি আর বেশি কিছু বলতে পারবো না বাবা, আমাকে বাড়িতে রেখে আসো। আগের কবিরাজের মতো এই কবিরাজকে বাড়িতে রেখে এসে গ্রামের সবাইকে সব খুলে বলা হয়। সব শুনে গ্রামের সবাই তো মারাত্মক ভয় পেয়ে যায়। সবাই বুঝতে পারে নিশ্চয়ই গ্রামে ভয়ঙ্কর কিছু আছে, আর সেটা ওই পাগলি বৃদ্ধা হতে পারে। সবাই অনেক ভয় পাওয়ায় গ্রামের একজন মুরব্বী বললেন, সবাই শোনো, জালাল কবিরাজ আসতে 2-3 দিন দেরি আছে। এই 2-3 দিন সবাই সাবধানে থাকবে। সন্ধ্যার পর যত কাজ থাক কেউ বাইরে বের হবে না। মুরব্বীর কথায় সবাই সম্মতি দিয়ে যে যার বাড়িতে চলে গেল। আমিও চলে গেলাম বাড়িতে। বাড়িতে যাবার পর সেই রাতে পরি আমার কাছে আসে। পরি এসে আমাকে বলে, কি হলো, তোমাকে চিন্তিত লাগছে, ভয় আছো মনে হয়? পরির কথা জবাবে আমি বললাম, ভয় থাকবো না, 2 দিনে 2 জন কবিরাজকে নিয়ে আসতে গিয়েছিলাম। 2 জন কবিরাজই ভয়ে গ্রামে আসেনি। গ্রামে নাকি ভয়ঙ্কর একটা জিন আছে, সে খুবই শক্তিশালী। হ্যাঁ, এই কথাটাই আমি তোমাকে বলতে এসেছিলাম। তোমাকে বলেছিলাম না, আমার পরিচিত অন্য গোত্রের একটা জিনকে খোঁজ নিয়ে বলেছি তোমাদের গ্রামের ব্যাপারে। সে জানিয়েছে তোমাদের গ্রামে খুব শক্তিশালী একটা জিন আছে। তার ব্যাপারে বেশি খোঁজ নিতে পারেনি সে, আর বলল এই গ্রামের মানুষের ভুলের জন্য গ্রামে নেমে আসছে অভিশাপ। পরীর কথায় আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ, পরীও ঠিক বলেছে, আমাদের গ্রামের সবাই একটা ভুল করে বসেছে, 2 জন জিনকে মেরে ফেলেছে। কি বলো? কিন্তু কেন? 2 দিন পর তোমাকে সব খুলে বলবো, আজ না, আজ তুমি যাও, আমি ঘুমাবো। আমার কথায় পরী কিছু না বলে চলে গেল। এই ঘটনার পর কেটে গেল 2 দিন। 2 দিন পর গ্রামে ফিরে আসলো জালাল কবিরাজ। জালাল কবিরাজ গ্রামে আসতেই সবাই ওনার কাছে এসে জড়ো হলেন। জালাল কবিরাজ গ্রামে আসায় সবাই ওনার কাছে এসে জড়ো হলেন। সবাই জড়ো হয়ে কবিরাজকে বললেন, জালাল তুমি নেই, এদিকে গ্রামে নেমে আসছে অভিশাপ, অনেকে রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আমরা 2 জন কবিরাজকে গ্রামে নিয়ে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু ওনারা ভয়ে গ্রামে আসেনি। গ্রামে নাকি ভয়ঙ্কর কোনো জিন আছে। সবার কথা শুনে জালাল কবিরাজ বলল, আমি শুনেছি তোমাদের গ্রামে রোগ ছড়াচ্ছে। আমাদের গ্রামে অবশ্য সমস্যা নেই, তোমরা কোনো চিন্তা করো না, আমি সব খবর নিচ্ছি। আমি জালাল কবিরাজ, যত বড় ভয়ঙ্কর জিন হোক আমি ওকে সাহায্য করে ছাড়ব। আমি আজ রাতে এই গ্রামে ঘোরাফেরা করব, করে কাল সন্ধ্যাবেলা সবার সামনে সেই জিন হোক বা ডাইনি হোক ওকে হাজির করব। জালাল কবিরাজের কথায় সবাই মনে একটু সাহস ফিরে পেলেন। সবাই কবিরাজকে এটাও বললেন, জালাল আমাদের গ্রামে একটা বৃদ্ধা পাগলি আছে, আমরা সবাই ওকেই সন্দেহ করি, আমাদের মনে হয় ও আসলে সেই জিনটা। কথাটা বলে সবাই সেই পাগলির বিষয়েও সব কথা খুলে বলে। সব শুনে জালাল কবিরাজ বলে, কোনো চিন্তা করবেন না, আমি সব বিষয়ে খোঁজ নিব, আর কাল সবার সামনে তাকে হাজির করব। কথাটা বলে চলে গেলেন কবিরাজ। কবিরাজের কথায় খুশি হয়ে গ্রামের সবাইও চলে গেলেন যে যার কাজে। জালাল কবিরাজ বলেছিল রাত হলে গ্রামে ঘুরে দেখবে। ওনার কথা মতো উনি তাই করলেন। রাত হতে উনি ঘুরতে লাগলেন গ্রামে। এদিকে রাতে পরি আমার কাছে আসতে আমি বললাম, পরি, জালাল কবিরাজ কিন্তু গ্রামে আসছে, উনি গ্রামে ঘোরাঘুরি করছে, উনি কিন্তু তোমার কথাও জেনে যেতে পারে। আমার কথা যেভাবে পরি বলল, আমার কথা জেনে কি করবে? তোমাদের গ্রামে যে ভয়ঙ্কর জিনটা আছে ওর কথা তো আগে জানুক, উনি কিন্তু খুবই শক্তিশালী। নিশাত, সত্যি বলতে আমি 2 দিন আগেও জেনেছি সেই জিনের ব্যাপারে, কিন্তু উনি এতটাই ভয়ঙ্কর যে ওনার ব্যাপারে কিছু বললে নিজের ক্ষতি হতে পারে।
পরীর কথায় বেশ চিন্তিত হয়ে পড়লাম। কালকে কি হতে চলেছে? জালাল কবিরাজ কি পারবে সেই ভয়ঙ্কর জিনের সাথে? এই চিন্তায় চিন্তায় ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমিয়ে পড়ায় পরীও চলে গেল। রাত পেরিয়ে দিন আসলো। দিন আসায় সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলো রাতের জন্য। অনেক অপেক্ষার পর বিকেল গড়িয়ে সন্ধ্যা হলো, আর সন্ধ্যা পেরিয়ে রাত। রাত নেমে আসায় গ্রামের সবাই, ছোট বড় বৃদ্ধা, সবাই এক জায়গায় জড়ো হলেন। সবাই এক জায়গায় জড়ো হবার পর জালাল কবিরাজ সবাইকে উদ্দেশ্য করে বললেন, সবাই শোনো, আমি গতকাল রাতে খোঁজ নিয়ে দেখেছি এই গ্রামে খুব ভয়ঙ্কর ও শক্তিশালী জিন আছে। সে জিন না ডাইনি সেটা সঠিক জানতে পারিনি, তবে ওকে হাজির করার পর জানতে পারবো। আমি এখন ওকে হাজির করব। তার আগে একটা কথা বলে রাখি, এখানে উপস্থিত ছোট বড় ছেলে মেয়ে বৃদ্ধা সবাই উপস্থিত আছো। খুব মনোযোগ দিয়ে একটা কথা শোনো। আমি সেই জিন বা ডাইনিকে হাজির করার পর কেউ চোখ খুলবে না। সবাই নিজেদের চোখ বন্ধ করে রাখবে। যদি ভুল করে কেউ একটুও চোখ খুলো আর ওই জিন বা ডাইনিকে দেখো, তাহলে রোগে আক্রান্ত হয়ে মারা যাবে। মরতে না চাইলে চোখ বন্ধ করে শুধু কথাগুলো শুনবেন, আর আমি না বলা পর্যন্ত কেউ ভুল করেও চোখ খুলবেন না। কথাটা বলে জালাল কবিরাজ সবার মাঝখানে একটা গোল বৃত্ত এঁকে সবাইকে সবার লাইট বন্ধ করে অন্ধকারে রুকিয়া করতে লাগলেন। জালাল কবিরাজ তার শক্তি, তার বুদ্ধি দিয়ে ডাকতে লাগলেন ওই ডাইনি বা জিনটাকে, আর এদিকে তার সাথে থাকা একটা পিশাচ জিনকে পাঠালেন সেই ডাইনি বা জিনটাকে ধরে নিয়ে আসতে। এভাবে বেশ কিছুক্ষণ পর অন্ধকারের মধ্যেও আরও ঘন অন্ধকার হয়ে আসলো চারদিক। আর কবিরাজের সামনে একটা মৃত কাক ওপর থেকে ধপাস করে সামনে পড়ল। মৃত কাক সামনে পড়ায় জালাল কবিরাজ সবাইকে বললেন, সবাই চোখ বন্ধ করো, ভুল করেও চোখ খুলবা না। কবিরাজের কথায় আমরা সবাই চোখ বন্ধ করলাম। আমরা চোখ বন্ধ করার পর একটু পরে মনে হলো হঠাৎ ঝড় শুরু হলো। ঝড় আসলে যেমন আওয়াজ হয় তেমন আওয়াজ। ঝড়ের বেগে সেখানে ওই অবয়বটা আসতে লাগলেন। ও এসে ভয়ঙ্কর কণ্ঠে বলল, কবিরাজ, তুই আমাকে ধরার জন্য যাকে পাঠিয়েছিলি, দেখ তোর পাঠানো পিশাচ জিনটাকে মেরে ফেলেছি। এরকম 100 পিশাচ জিনকে পাঠালেও আমার কিচ্ছু করতে পারবি না। আমি এখন এখানে আসছি নিজের ইচ্ছায়, যাব নিজের ইচ্ছায়। সেই অবয়বটার কথা শুনে আমরা সবাই বুঝলাম এটা নারী অবয়ব, মানে এটা একটা ডাইনি হবে। তো সেই ডাইনির কথা শুনে জালাল কবিরাজ হাসতে হাসতে বলল, ডাইনি, তুই মনে হয় ভুলে গেছিস আমি জালাল কবিরাজ। তোর মতো কত ডাইনি পেতনি জিন ভূতকে তাড়ালাম, তুই তো সামান্য মাত্র। কবিরাজের কথায় সেই ডাইনি হাহা করে হাসতে হাসতে বললেন, জালাল, তোর সাহস তো অনেক, তাই না? তোর সাথে আমার অনেক বোঝাপড়া আছে। তুই জানিস না তোর মৃত্যু কতটা ভয়ঙ্করভাবে হবে। শুধু তুই না, এই গ্রামের কাউকে আমি বাঁচতে দিব না। ডাইনির কথায় কবিরাজ বললেন, ডাইনি, আমার সাথে তোর বোঝাপড়া? হ্যাঁ, তুই কে ভালোই ভালো খুলে বল সব। কেন গ্রামের সবার মাঝে রোগ ছড়াচ্ছিস? কবিরাজের কথার উত্তরে সে ডাইনি বলে, আমি হলাম বসন্ত বিবি, আমি সবার মাঝে রোগ ছড়াই। তোরা তো মানুষ তো দূরের কথা, কোনো জিন ও আমার সামনে আসতে পারে না ভয়। তুই আমাকে চিনিস না রে জালাল, তাই আমাকে ডাকার সাহস করলি। সেই বসন্ত বিবির কথায় জালাল কবিরাজ বললেন, তোর কি যে ক্ষমতা সেটা দেখেই বোঝা যাচ্ছে। আমার সামনে মুখে ঘোমটা দিয়ে আছিস কেন? সাহস থাকে তো আমার সামনে তোর মুখ দেখা, আমার দিকে ঘুরে কথা বল। কবিরাজের কথায় বসন্ত বিবি বলেন, আমাকে দেখার খুব শখ, তাই না? আমাকে দেখে সহ্য করতে পারবি তো? তোর একটা ইচ্ছে হয়েছে আমাকে দেখার, দেখ আমাকে, তাকা আমার দিকে। সেই বসন্ত বিবির কথায় জালাল কবিরাজ ওর দিকে তাকিয়ে প্রচন্ড একটা চিৎকার করে ধপাস করে জ্ঞান হারিয়ে পড়ে যায় মাটিতে। কবিরাজ জ্ঞান হারানোর পর আমরা গ্রামের সবাই পড়লাম এক বিপদে। এখন না পারছি চোখ খুলতে, না পারছি দৌড় দিতে। কি করব? এমন অবস্থায় চারদিকটা নীরব হয়ে যাওয়ায় আস্তে আস্তে 2-1 করে চোখ খুলতে ভয়ে সেখানে আর এক মুহূর্ত দেরি না করে কবিরাজকে সেখানে ফেলেই যে যেদিকে পারছে দৌড়ে চলে গেছে বাড়িতে। বাড়িতে যাবার পর ভয়ে কেউ আর সেই রাতে বাইরে বের হয়নি। পরের দিন সকালে আশেপাশে অনেকে গিয়ে দেখেন জালাল কবিরাজ তখনও সেখানে জ্ঞান হারিয়ে পড়ে আছে। কবিরাজের এই অবস্থা দেখে কজন কবিরাজকে ধরে বাড়িতে নিয়ে এসে জালাল কবিরাজের জ্ঞান ফেরান। জ্ঞান ফেরার পর জালাল কবিরাজকে জিজ্ঞেস করা হয়, উনি চিৎকার দিয়ে জ্ঞান হারালো কেন? সবার কথার জবাবে জালাল কবিরাজ বলেন, আমি জীবনে অনেক জিন ভূত তাড়িয়েছি, তাদের আসল রূপও দেখেছি, কিন্তু এই বসন্ত বিবির মতো ভয়ঙ্কর রূপ আমি ওনার সুরত দেখে আর ঠিক থাকতে পারিনি, জ্ঞান হারিয়ে ফেলি। তা যাই হোক, তোমরা আমাকে বাড়িতে রেখে আসো, আমি সুস্থ হই, 2 দিন পর আমি আবারও ওই ডাইনিকে হাজির করব। জালাল কবিরাজের কথায় ওনাকে বাড়িতে রেখে আসা হয়। ওনাকে বাড়িতে রেখে আসার পর ঘটে এক অদ্ভুত ঘটনা। জালাল কবিরাজ নিজে বসন্ত রোগে আক্রান্ত হয়ে পড়ে। কবিরাজ নিজে আক্রান্ত হয়ে পড়ায় উনি নিজেকে সুস্থ করতে ডাক্তার এমনকি অন্য কবিরাজের কাছেও যান, কিন্তু জালাল কবিরাজ কোনোভাবেই সুস্থ হয় না। জালাল কবিরাজের শরীরে ঘা হতে থাকে, উনি দিন দিন খারাপ হতে থাকে। এখানে একটা বিষয় হলো, অন্য কোনো ব্যক্তি রোগে আক্রান্ত হলে
2-3 দিন পর মারা যায়। সেখানে জালাল কবিরাজ এক এক করে 7 দিন হবার পর ও মারা যায় না, কিন্তু তার শরীরের মাংস পচে যেতে শুরু করে। এমন অবস্থায় জালাল কবিরাজ 7 দিন পর আবারও এক রাতে সবাইকে এক জায়গায় জড়ো করে সেই বসন্ত বিবিকে হাজির করলেন। বসন্ত বিবি হাজির হওয়ার আগের বারের মতো আমরা সবাই চোখ বন্ধ করে বসে রইলাম। এদিকে বসন্ত বিবি উপস্থিত হয়ে হাহা করে হাসতে হাসতে বলল, জালাল, কোথায় গেল তোর ক্ষমতা, কোথায় তোর অহংকার? আমি তোর মাঝে রোগ ছড়িয়েছি, তোকে এত সহজে মারব না, তুই মরবি অনেক কষ্টে। তুই আমার আদরের নাতিদের মেরে ফেলেছিস, আমি তো তোকে মারব, তোর সাথে গ্রামের কাউকে বাঁচতে দিব না। ওনার কথা শুনে কবিরাজ অবাক হয়ে বললেন, কে আপনার নাতি? আমি কখন মারলাম? কবিরাজের কথায় বসন্ত বিবি বলেন, মনে করে দেখ, তোদের গ্রামের তোরা ভুতুরে বাড়ি বলে যেটাকে চিনতি, সেই ভুতুরে বাড়িতে গিয়ে 2 জন জিনকে মেরেছিলি। ওই 2 জন ছিল আমার আদরের নাতি। আমি ওদের অনেক ভালোবাসতাম, কিন্তু তুই গ্রামের সবার কথায় ওদেরকে মেরে ফেলেছিস। শুধু তাই না, তুই আমার মেয়ে আর মেয়ের জামাইকে বোতল বন্দি করে পুঁতে রেখেছিস। নিজেকে বড় কবিরাজ দাবি করছিস না? এখন দেখ, আমি আদরের নাতিদের হারিয়ে সেই রাগে তোদের কি করি। কবিরাজ, তুই তো মরবি, তোর সাথে গ্রামের সবাইকে শেষ করব। তোকে আর গ্রামের সবাইকে মহান আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। আমি প্রতিশোধ নিবই। আমি এমন এক শক্তির অধিকারী হয়েছি যে কারণে আমি রোগ ছড়াতে পারি। আমি খুবই ভয়ঙ্কর বলে আমি সবার সাথে থাকি না। আমি থাকি গভীর সমুদ্রের মাঝে। সেখানে আমাকে জিনেরা খাবার দাবার দিয়ে আসে, ওরাই দেখাশোনা করে। আমি কখনো এই গ্রামে আসতাম না। আমার নাতিদের মেরে ফেলার কারণে আমি পুরো গ্রামের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছি। বসন্ত বিবির মুখে কথাগুলো শুনে কবিরাজ সহ আমরা সবাই অনেক ভয় পেয়ে যাই। এদিকে জালাল কবিরাজ তখন নিজের ভুল বুঝতে পারলেন। কবিরাজ বুঝলেন শক্তির উপরেও শক্তি থাকে। এই ভেবে জালাল কবিরাজ বসন্ত বিবিকে বলেন, আমি না বুঝে অন্যায় করেছি, আপনি আমাকে সহ গ্রামের সবাইকে মাফ করে দেন। কিন্তু বসন্ত বিবি কবিরাজের কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায়। উনি চলে যাবার পর আমরা সবাই চোখ খুলি আর একে অপরকে বলাবলি করি। এটাই তাহলে মূল কারণ? যাই হোক, আমরা সেখানে আর দেরি না করে বাড়িতে চলে আসলাম। এরপর থেকে গ্রামে শুরু হলো আরো ভয়ঙ্কর অবস্থা। জালাল কবিরাজ এই ঘটনার 2 দিন পরে মারা গেলেন। জালাল কবিরাজ মারা যাবার পর গ্রামে বেড়ে গেল আরো ভয়ের আতঙ্ক। শুরু হলো রোগে পড়ে রোজ রোজ মানুষের মারা যাওয়া। এভাবেই ভয়ের মাঝেও বিপদ থেমে থাকেনি। গ্রামে যারা বেঁচে ছিল সবাই খুব সাবধানে চলাফেরা করত। রাত হলে ভুলেও কোথাও বের হতো না, কিন্তু তবুও কেউ না কেউ ভুল করে বসত, কারণ বসন্ত বিবি পরিচিত কারো কণ্ঠে ডাক দিত। সেই ডাকে কেউ বাহিরে আসতে দেখা দিত বসন্ত বিবি, আর সেই রোগে আক্রান্ত হয়ে মারা যেত। এভাবে ভয়ের মাঝে কেটে যায় আরও 7টা দিন। 7 দিন পর এক রাতে আমি পরীকে স্মরণ করি, কারণ পরীর সাথে বোঝাপড়া করতে হবে। এই সমস্যার কোনো সমাধান আছে কিনা। আমার স্মরণে পরী আমার কাছে আসলেন। পরী আমার কাছে আসায় আমি মন খারাপ করে বললাম, পরী, তুমি আসছো? জানো, ভীষণ মন খারাপ। আমরা মনে হয় কেউ বাঁচব না। ওই বসন্ত বিবি আমাদের কাউকে ছাড়বে না। আমার কথায় পরী বলল, এমন বলো না। আচ্ছা, তুমি আমাকে এটা বলো, উনি কবিরাজের কাছে হাজির হয়ে কি বলছে? পরীর কথার জবাবে আমি বললাম, উনি বলেছে আমরা ওনার আদরের নাতিদের মেরে ফেলায় প্রতিশোধ নিতে উনি আসছে। পরী বলল, আচ্ছা, তোমরা কেন মেরেছ ওনার নাতিদের? আমি বললাম, এসব আর বলো না। শুরুটা করেছিলাম আমি, নাহিদ ও জান্নাত। আমরা ভূত দেখতে ওই ভূতের বাড়িতে গিয়েছিলাম। তখন ওই জিন দুটোকে দেখে গ্রামের সবাইকে বলি, আর গ্রামের সবাই মিলে জালাল কবিরাজকে নিয়ে এসে সেই জিন দুটোকে মেরে ফেলে। শুধু কি তাই, সেই জিন দুটোর মা বাবাকেও বোতলে বন্দি করে রাখে মাটির নিচে। আমার কথায় পরী বলল, ওহ, এই জন্য মনে হয় উনি তোমাদের পেছনে লেগেছে। আসলে জিনেদেরকে কেউ ক্ষতি করলে সে সহজে পিছু ছাড়ে না। পরীর কথায় ওকে বললাম, তোমাকে স্মরণ করলাম, তুমি কিছু উপায় বলো না। তুমি তো একটা পরী, এই বসন্ত বিবিকে আটকানোর কোনো উপায় তো আছে, তাই না? তুমি কোনো উপায় থাকলে বলো না। পরী বলল, আসলে আমার বয়স তো কম, আমি উপায় জানি না, তবে আমি আমার গোত্রের বয়স্ক কোনো জিনকে জিজ্ঞেস করে দেখতে পারি। বয়স্ক জিনেরা এসবের সমাধান বলতে পারে। পরীর কথায় ওকে বললাম, ঠিক আছে, তুমি সমাধানের ব্যবস্থা করো। গ্রামের মানুষ একের পর এক রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। কখন না জানি আমি ও আমার পরিবার পড়ে যাই বসন্ত বিবির চোখের সামনে আর রোগে আক্রান্ত হই। পরী, আমি একটা কথা ভাবছি, আমি এটা করতে চাই, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? কি করবা বলো? গ্রামের সবার কথায় কবিরাজ যে জিন দুটোকে মেরে ফেলেছে, সেই জিন দুটোর মা বাবাকেও কবিরাজ বোতল বন্দি করে পুঁতে রেখেছে গাছতলায়। আমি ওদের মুক্ত করতে চাই। আমরা ওনাদের ছেলে দুটোকে মেরে অন্যায় করেছি, অন্তত ওনাদের মুক্ত করি। আমার কথায় পরী বলল, তুমি সত্যি এটা করবা? তুমি নিজের ইচ্ছা করলে করো, আমি তোমার সাথে আছি, কিন্তু এখন তো রাত, দিনের বেলা করা যাবে না, সবাই দেখে ফেলবে। যা করার এখনই করতে হবে। এদিকে আবার বসন্ত বিবির ভয়, বাইরে গেলে যদি ওনাকে দেখতে পাই। আমার কথায় পরী বলল, তুমি চিন্তা করো না, তুমি চলো, আমি তোমার সাথে সাথে থাকবো। আমি যদি ওই বসন্ত বিবির উপস্থিতি টের পাই, তোমাকে সাথে সাথে বলবো, তুমি চোখ বন্ধ করবে। আর আমার মনে হয় উনি তোমার কাছে আসবে না,
কারণ তুমি তো ওনার মেয়ে, আর ওনার মেয়ের জামাইকে মুক্ত করতেই যাচ্ছ। ভুল করে উনি তোমার সামনে আসলেও আমি ওনাকে বুঝিয়ে বলবো। পরীর কথায় মনের মধ্যে সাহস নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। অন্ধকার রাত, বাহিরে কেউ নেই। আমি হাঁটছি, পরী আমার পেছন পেছন আসছে। আমি বেশ কিছুক্ষণ হাঁটার পর সেই গাছতলায় চলে আসলাম যেখানে সেই জিনকে বোতল বন্দি করে রাখা হয়েছে। আমি সেখানে গিয়ে সাথে করে নিয়ে যাওয়া কোদাল দিয়ে মাটি খুঁড়ে সেই বোতলটাকে উপরে তুললাম। বোতলটা হাতে নিয়ে দেখলাম সেটার ভিতরে কালো কালো দুটো অবয়বের মতো কি জানি দেখা যাচ্ছে। এদিকে পরীকে বললাম, পরী এখন কি করব, বোতলটা ভেঙে ফেলি? আমার কথায় পরী মাথা নেড়ে হ্যাঁ জবাব দেওয়ায় আমি বোতলটা ভেঙে ফেললাম। আমি বোতলটা ভেঙে ফেলায় দেখলাম সেই বোতল থেকে কালো কালো ধোঁয়ার মতো কি জানি বের হচ্ছে। এগুলো দেখে আমি ভয়ে কয়েক পা পিছিয়ে গেলাম। এদিকে তখন আশপাশটা কেমন ঘন কালো অন্ধকার হয়ে আসতে লাগলো। চারপাশে এমন অবস্থা দেখে পরীকে বললাম, পরী চলো চলো, এখান থেকে তাড়াতাড়ি চলো, আমার কেমন জানি লাগছে। বসন্ত বিবি আসবে বলে মনে হয়, তাই চারিদিক এরকম ঘন কালো হয়ে আসছে, চলো না। এই বলে সেখান থেকে দ্রুত হেঁটে বাড়ির দিকে আসতে যাব, যখন পেছন থেকে পরী বলল, চিন্তা করো না, কিচ্ছু হবে না, বসন্ত বিবি আসবে না, আর আসলেও তোমার কিচ্ছু করবে না। পরীর কথায় অবাক হয়ে বললাম, মানে কি বলো এগুলা, তুমি এসব জানো কিভাবে? আমার কথা জবাবে পরী বলল, কারণ তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সে আর কেউ না, বসন্ত বিবি। আমি পরী না নিশাত, আমি সেই বসন্ত বিবি। কি, তুমি বসন্ত বিবি মানে? পরী, মজা করো না, ভয় করছে আমার। আমার কথায় পরী আমার চোখের সামনে ভয়ঙ্কর একটা রূপ নিলেন। ও এতটা ভয়ঙ্কর যে আমার মনে হচ্ছিল আমি এখনই চিৎকার দিয়ে বুক ফেটে মারা যাব। এমন অবস্থায় ভয়ঙ্কর রূপে পরী মানে বসন্ত বিবি বলল, ভয় পেও না, তোমার কোনো ভয় নেই। তুমি আমার 2 বার উপকার করেছো, তোমার কোনো ক্ষতি হবে না। তুমি আমাকে নৌকা করে নদী পার করেছো, আর আজ নিজের ইচ্ছায় আমার মেয়ে ও মেয়ের জামাইকে বোতল বন্দি থেকে মুক্ত করলা। তোমার কোনো ক্ষতি আমি করব না। ওনার কথায় ভয় ভয় বললাম, আপনি যদি বসন্ত বিবি হবেন তাহলে ওই পাগলি কে তাহলে? আমার কথায় বসন্ত বিবি বলল, ও আসলেই পাগলি, ওকে আমি এই গ্রামে নিয়ে আসছি। আমি ওর ওপর ভর করে সবার সামনে ওকে অপরাধী করতাম, সবাই যেন ওই বৃদ্ধ পাগলিকে সন্দেহ করে, এটা ছিল আমারই চাল। আমি প্রতিশোধ নিতে তোমাদের গ্রামে আসছি, আর আমি সেটা করেই ছাড়বো। ওনার কথা শুনে কাঁদতে কাঁদতে বললাম, তাহলে আপনাকে যে দেখে তার তো রোগ হয় আর সে মারা যায়, আমি তো আপনাকে দেখে ফেললাম, এখন আমার কি হবে? আমার কথায় উনি বললেন, তোমার কোনো ভয় নেই, তুমি আমার উপকার করেছ, আমি তোমার আর তোমার পরিবারের কিচ্ছু করব না, কিন্তু এই গ্রামের কাউকে আমি ছাড়বো না। তোমরা মানুষেরা তো দূরের কথা, কোনো জিনও আটকাতে পারবে না। আমি বসন্ত বিবি, আমি যে গ্রামে একবার যাই সেই গ্রাম শেষ করে দিই। তুমি বাড়িতে যাও, আর আমার কথা কাউকে বলো না, বললেও কেউ বিশ্বাস করবে না, সবাই উল্টো তোমাকে দোষ দিবে। সবাই বলবে তুমি কেন আমাকে নৌকা করে ঘাট পার করে দিলে। এখন বাড়িতে যাও, তোমার কোনো ভয় নেই। বসন্ত বিবির কথায় আর সেখানে আর এক মুহূর্ত দেরি না করে এক দৌড়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর ভাবতে লাগলাম, এটা কি হলো, এগুলো আমার সাথে কি ঘটলো, এগুলো স্বপ্ন নাকি বাস্তব? আমি যাকে পরী ভাবছি সে আসলে পরী না, ও নিজেই বসন্ত বিবি। এখন গ্রামের সবার কি হবে? নিজেকে বড় অপরাধী লাগছিল। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে উঠে শুনলাম এক মর্মান্তিক অবাক করা ঘটনা। আমার বন্ধু নাহিদের বাবা গতরাতে বসন্ত বিবিকে দেখে রোগে আক্রান্ত হয়ে পড়েছে। শুধু উনি না, গ্রামের আরো অনেকেই রোগে আক্রান্ত হয়ে পড়েছে। এভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে পুরো গ্রাম। বসন্ত বিবির ভয়ে অনেকে গ্রাম ছাড়তে শুরু করলেন। নিজের বাপদাদার ভিটামাটি ছেড়ে চলে গেলেন অন্য গ্রামে, কেউ বা চলে গেলেন শহরে। এভাবে গ্রাম থেকে কমতে লাগলো মানুষ। রাত হোক বা দিন, কেউ মরলে এখন ভয়ে তাকে মাটি পর্যন্ত দিতে চায় না কেউ। এইভাবে কি বাঁচা যায়? আমার পরিবার বাদে গ্রামের প্রত্যেকটা পরিবারের কেউ না কেউ মারা গেছে, কারো বা শেষ হয়ে গেছে পুরো পরিবার। আমার পরিবারের কিছু না হলেও গ্রামের সবার এমন পরিস্থিতি দেখে আমি চিন্তা করলাম এর একটা ব্যবস্থা করতেই হবে, এতে আমার জীবন গেলে যাবে। কথাটা ভেবে একদিন সকালে বন্ধু নাহিদকে সাথে নিয়ে চলতে লাগলাম নদীর ওই পারে অন্য গ্রামে। সেখানে যেতে যেতে নাহিদকে সব ঘটনা খুলে বললাম। সব শুনে নাহিদ বেশ অবাক হলো। আমি নাহিদকে নিয়ে অন্য গ্রামে গিয়ে সেই গ্রামের মানুষদের আমাদের গ্রামের বিষয় সব খুলে বলে ওদের জিজ্ঞেস করলাম, আপনাদের খোঁজে কোনো হুজুর বা কবিরাজ আছে কি? আমার কথায় ওরা সবাই না উত্তর দিলেন, কিন্তু আমি ছেড়ে দেবার পাত্র নই। আমি অনেক মানুষকে জিজ্ঞেস করায় এক লোকের কাছে একজন বড় হুজুরের সন্ধান পাই। আমি ওনার সন্ধান পাবার সাথে সাথে নাহিদকে নিয়ে চলে যাই সেই বড় হুজুরের কাছে। আমি ওনার কাছে যাবার পর আমাদের গ্রামের সাথে ঘটে যাওয়া পুরো ঘটনা ওনাকে খুলে বলি। আমার কথা শুনে হুজুর বলেন, তোমাদের গ্রাম ভয়ঙ্কর এক অভিশাপের মুখে পড়েছে। আমি ওই বসন্ত বিবির ব্যাপারে অবগত আছি। আমি আমার সাথে থাকা জিনদের মাধ্যমে জেনেছি ওই বসন্ত বিবি খুবই বয়স্ক শক্তিশালী একটা জিন। ওর সাথে আমি কেন, কোনো কবিরাজি শক্তিতে পারবে না। আমি ওর মুখোমুখি হতে পারবো না। তবে ওই বসন্ত বিবিকে গ্রাম থেকে তাড়ানোর একটা উপায় বলতে পারি। জানি না এতে কাজ হবে কিনা, তবে আশা করি আমি আল্লাহর রহমতে কাজ হবে। হুজুরের কথায় ওনাকে বললাম, তাহলে বলুন সেই উপায়টা বলুন, কি করতে হবে? আপনি কি যাবেন, আমাদের গ্রামে যাবেন?
আমার কথার জবাবে হুজুর বললেন, না, আমি তোমাদের গ্রামে যাব না। নিশাত, তুমি এই বসন্ত বিবিকে নৌকা করে গ্রামে নিয়ে আসছো, তুমি ওকে গ্রাম থেকে তাড়াবা। তুমি ছাড়া এই কাজ অন্য কাউকে দিয়ে হবে না। ওনার কথা আমি বললাম, তাহলে বলুন আমাকে কি করতে হবে, আমি তাই করব। আমার কথায় হুজুর একটা কাগজে আরবিতে কি জানি লিখলেন। লিখে সেটা মুড়িয়ে আমার হাতে দিয়ে বললেন, শোনো, আজ মাগরিবের আজানের পর যখন চারিদিক অন্ধকার নেমে আসবে, তখন তুমি এই কাগজটা সাথে নিয়ে চলে যাবা তোমার নদীর ঘাটের দিকে। তুমি সেখানে গেলে দেখবা খুব সুন্দর একটা নৌকা তোমার কাছে এসে থেমে যাবে। ওই নৌকাটা তোমার কাছে আসলে তুমি দেখবা সেখানে খুব সুন্দর একজন যুবক বসে আছে। তুমি সেই যুবককে একটা সালাম দিবে। এই যে কাগজটা, এটা কিন্তু একটা চিঠি। এই চিঠিটা ওকে দিয়ে আমার নাম বলবা আমি দিয়েছি। আমার কথা বললে চিঠি নিয়ে চলে যাবে। মনে রেখো, ও কিন্তু মানুষ না, ও একটা জিন। হুজুরের কথায় মনের মধ্যে একটু একটু ভয় কাজ করতে লাগলো। একটু ভয় ভয় বললাম, ওই জিনটা চিঠিটা নিয়ে কোথায় যাবে? আমার কথার জবাবে হুজুর বললেন, জিনের বাদশার কাছে। জিনের বাদশার সাথে আমার বন্ধুত্ব আছে। আমার বলতে আমার বাবার সাথে ওনার ভালো বন্ধুত্ব ছিল, সে সুবাদে আমার সাথেও ভালো বন্ধুত্ব। জিনের বাদশাহ আমার চিঠি পাবার পর নিশ্চয়ই ভালো কোনো পদক্ষেপ নেবেন। কোনো মানুষ তো ওই বসন্ত বিবিকে গ্রাম থেকে তাড়াতে পারবে না, তাই সরাসরি জিনের বাদশাকে দিয়ে বসন্ত বিবিকে আদেশ করাবো। তুমি নদীর ঘাটে ওই জিনটাকে চিঠিটা দিয়ে তাড়াতাড়ি গ্রামে আসবা। আর একটা কাজ করবা। কি কাজ সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। হুজুর আমাকে কি কাজ করতে হবে বলছে, সামনে জানতে পারবেন। আমি ও নাহিদ হুজুরের দেওয়া চিঠিটা নিয়ে বাড়িতে চলে আসি। বাড়িতে আসতে আসতে প্রায় বিকেল হয়ে গেছে। বাড়িতে এসে নাহিদকে বললাম, নাহিদ, সন্ধ্যা হবার আগে গ্রামের সবাইকে এক জায়গায় কর। একটা বাচ্চাও যেন বাদ না থাকে, সবাই যেন এক জায়গায় থাকে। আর দুটো কালো খাসি ম্যানেজ করে রাখ। আমার কথা নাহিদ তাই করলেন। এভাবে কিছুক্ষণ পর সন্ধ্যা নেমে আসলো। সন্ধ্যা নেমে আসতেই আমি হুজুরের দেওয়া চিঠিটা নিয়ে চলে গেলাম নদীর পাড়ে। সেখানে গিয়ে অপেক্ষা করতে লাগলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর চারদিকে যখন সন্ধ্যা নেমে আসলো, তখন আমি দেখলাম খুব সুন্দর একটা নৌকা আমার দিকে এগিয়ে আসছে। আর সেখানে খুব সুন্দর একটা যুবক বসে আছে। উনি নৌকা নিয়ে আমার কাছে আসায় আমি ওনাকে সালাম দিয়ে হুজুরের দেওয়া চিঠিটা ওনাকে দিয়ে দিই। আমার সালামের উত্তর দিয়ে উনি চিঠিটা হাতে নেওয়ায় আমি হুজুরের কথা ওনাকে বললাম। হুজুরের নাম শুনে উনি আবারও নৌকা নিয়ে যেদিক থেকে আসছেন সেদিকে যেতে লাগলেন। উনি নৌকা নিয়ে চলে যাবার পর আমি এক দৌড়ে সেখান থেকে বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পর নাহিদকে ডাক দিয়ে বললাম, নাহিদ, সবাইকে ডাকছিস তো? আমার কথার জবাবে নাহিদ বলল, হ্যাঁ হ্যাঁ, সবাইকে ডেকে এক জায়গায় করেছি, সবাই একসাথে আছে। আর দুটো কালো রঙের খাসিও এনে রেখেছি। নাহিদের কথায় গ্রামে যারা একসাথে হয়েছিল সবাইকে নিয়ে একটা রুমে ঢুকলাম। কারণ হুজুর বলেছিল সেই চিঠি জিনের বাদশার হাতে যাওয়ার পর জিনের বাদশাহ বসন্ত বিবিকে আদেশ করবেন সেই গ্রাম ছেড়ে চলে যাওয়ার। আর বসন্ত বিবি জিন বাদশার কথা অমান্য করতে পারবে না, বাদশার কথা ওকে মানতে হবে। বসন্ত বিবি গ্রাম ছেড়ে যাওয়ার আগে চাইবে সবাইকে রোগে আক্রান্ত করতে। তাই তার আগে সবাইকে একসাথে করে একটা রুমে ঢুকে দরজা জানালা লাগিয়ে বসে আছে। আমরা সবাই রুমে বসে। আমি জানি বসন্ত বিবি এখানে আসবে। আর কিছুক্ষণ পর তাই হলো। চারদিকে হঠাৎ প্রচন্ড ঝড় শুরু হলো আর বাইরে থেকে প্রচন্ড শব্দে গর্জন করতে লাগলো। বাহির থেকে বসন্ত বিবি ভয়ঙ্কর কণ্ঠে বলতে লাগলো, আয়, বাইরে আয়, কেউ বাঁচবি না, বেরিয়ে আয়। বসন্ত বিবির এমন কথায় সবাই একে অপরকে জড়িয়ে ধরে বসে রইল। এদিকে মনে হচ্ছে ঝড়ে সেই ঘরটা তছনছ হয়ে যাবে। এমন অবস্থা দেখে হুজুরের কথা মতো জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ডিসিশনটা নিলাম। সবাইকে ঘরে রেখে আমি একা বেরিয়ে আসলাম বাহিরে। আমার বাহিরে দেখে বসন্ত বিবি রেগে বলতে লাগলো, সবাইকে বের কর, কাউকে ছাড়বো না, সবাইকে মারবো, আমি প্রতিশোধ নিবই। বসন্ত বিবির কথায় ওনাকে বললাম, অনেক হয়েছে, এবার থামুন। গ্রামের বেশিরভাগ মানুষকে আপনি মেরে ফেলেছেন, অনেক গ্রাম ছেড়ে চলে গেছে। আমাদের গ্রামকে এভাবে শেষ করে দিবেন না। আমরা সবাই আপনার কাছে অনুরোধ করছি। আমরা আপনার আদরের নাতি দুজনকে মেরে অন্যায় করেছি, এর জন্য সবাই মাফ চাইছি। আপনি অনেককে মেরে ফেলেছেন। আপনি যদি আপনার জিনের বাদশার কথার অবাধ্য হয়ে সবাইকে মেরে ফেলেন তাহলে ফেলেন। আপনি না বলেন আমি আপনার 2 বার উপকার করেছি, আমি সেই উপকারের বিনিময়ে সবার হয়ে মাফ চাচ্ছি। আপনার জন্য নদীর ঘাটে কালো দুটো খাসি রাখা আছে, আপনি ওই খাসির দুটোর বিনিময়ে সবাইকে মাফ করে এই গ্রাম থেকে চলে যান। আর যদি তা না করেন তাহলে আগে আমাকে মেরে ফেলুন, তারপর সবাইকে মারতে যান। আমার কথায় বসন্ত বিবি আমার উপর রেগে তাকিয়ে প্রচন্ড এক চিৎকার দিয়ে সেখান থেকে বাতাসে মিলিয়ে গেল। বসন্ত বিবি সেখান থেকে চলে যাওয়ার পর আমি বুঝতে পারলাম, আল্লাহ রহমতে বসন্ত বিবি বুঝতে পারছে উনি চলে গেছে নদীর ঘাটে। উনি চলে যাবার পর আমি এক দৌড়ে চলে গেলাম নদীর ঘাটে। সেখানে গিয়ে দেখলাম একটা নৌকায় বসন্ত বিবি বসে আছে। আর সে ভয়ঙ্কর রূপে নেই, আগের মতো সুন্দর রূপে আছে। ওর পাশে সেই খাসি ছাগল দুটো। আমি ওখানে গিয়ে বুঝতে পারলাম বসন্ত বিবি আমাদের মাফ করেছে, উনি গ্রাম ছেড়ে চলে যাবে। উনি নৌকায় বসে থাকায় আমি আর দেরি না করে সেই নৌকায় উঠে বসলাম। নৌকায় বসে নৌকা নিয়ে চলতে লাগলাম ওই পাড়ের দিকে। আমি যখন নৌকা করে যাচ্ছি তখন বসন্ত বিবি আমাকে বলল, একটা কথা কি জানো নিশাত, কেউ জিনদের উপকার করলে জিনেরা তার প্রতিদান দেয়।
জিন হোক বা মানুষ, বিপদে মানুষের উপকার করতে হয়, সেই উপকারটা ভবিষ্যতে কাজে লাগে। তাছাড়া উপকার করলে সৃষ্টিকর্তাও খুশি হন। তুমি আমার উপকার করেছ, তাই আমি অনেক কষ্টে নিজেকে কন্ট্রোলে এনে এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। তাছাড়া আমাদের বাদশাও আদেশ করছে আমি আর এই গ্রামে আসবো না। তবে হ্যাঁ, তোমরা যে ভুতুরে বাড়ির নামে বাড়িটাকে চেনো, সেই বাড়িটা কেউ ভেঙে ফেলবে না, কারণ ওই বাড়ি নিয়ে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার। নিশা, তুমি ও তোমার বন্ধু যদি ওই ভুতুরে বাড়িতে না যেতে, তাহলে ব্যাপারটা এতদূর এগোতে পারত না। গ্রামের অনেককে রোগে আক্রান্ত হয়ে মরতেও হতো না। একটা কথা মনে রাখবে, আল্লাহ তাআলা তোমাদের মানুষদের আগে জিন জাতি সৃষ্টি করেছে, তাই জিনকে মানো। এটা বিশ্বাস করো জিন পরীর অস্তিত্ব। কখনো পুরনো বাড়ি, কবরস্থান, শ্মশান ঘাট, পুরনো কোনো পুকুর এগুলো নিয়ে হাসি তামাশা করো না, কারণ এগুলোতে অনেক জিনেরা বাস করে। আমি চলে যাচ্ছি, আবার চলে যাব গভীর সমুদ্রের মাঝে। আমি এতটা ভয়ঙ্কর ছিলাম না, আমাকে বাধ্য করা হয়েছে ভয়ঙ্কর হতে। আমার জীবনে অনেক ইতিহাস আছে, যদি আর কখনো তোমার সাথে দেখা হয় সেদিন সব খুলে বলবো।